স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন সবাই? জি স্যার, ভালো স্যার, আপনি কেমন আছেন? হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ, ভালো। আচ্ছা, আমরা একটু আহ, 1-2 মিনিট সময় নেই, কারণ আজকে তো নামাজ মাত্র শেষ হলো, একটু সময় লাগবে হয়তো অনেকের আসতে। 2-3 মিনিট নেবো আমরা। ইমরান আহমেদ যুক্ত হয়েছে তাহলে, না ইমরান? ইমরান, শুনতে পাও আমাকে? ইমরান, শোনা যাচ্ছে? ইমরানের ভোকাল আমি শুনতে পাচ্ছি না অবশ্য। হ্যাঁ। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, ওকে, গুড, ফাইন। আচ্ছা, আমরা 1 মিনিট সময় দিচ্ছি বাকিদের একটু যুক্ত হওয়ার জন্য। আমরা 1 মিনিট সময় নিচ্ছি, বাকিরা যুক্ত হলে আমরা শুরু করব। আচ্ছা, আমরা শুরু করি, আসুক বাকিরা আস্তে আস্তে। এত বেশি গরম যে আসলে এই গরমের মধ্যে খুব ডিফিকাল্ট অফলাইন ক্লাসে আসা, টিকা কঠিন। আমাদের এই কোর্সটা মূলত যেটা বলেছি যে বিসিএস 46 বিসিএস রিটেন ইংলিশ, বিসিএস রিটেন ইংলিশের জন্য আমরা এই কোর্সটা মূলত ডিজাইন করেছি। নাম দিয়েছি 46 বিসিএস রিটেন ইংলিশ। তবে আমরা ব্যাংকের পার্টটুকু কভার করব, অর্থাৎ যাদের টার্গেট বাংলাদেশ ব্যাংক এডি বা ব্যাংক অফিসার বা সিনিয়র অফিসার, সেটুকু আমাদের কভার হবে। অর্থাৎ বিসিএস ব্যাংক দুটোকেই কমপ্লাই করে আমরা মূলত এই কোর্সটা করেছি। তবে এখানে যদিও আমাদের এখানে গ্রুপ নেম 46 বিসিএস রিটেন ইংলিশ, বিসিএস এর পরপর যে ক্লাসগুলো হয় সেগুলো সাধারণত বিসিএস নামে আমরা রান করাই। তো অনেকেই থাকে ব্যাংকের ক্যান্ডিডেট, কমপক্ষে দেখা যায় 30%-এর মতো যারা ভর্তিকৃত স্টুডেন্ট, 30% থেকে 40% প্রায় ব্যাংকের, ব্যাংক বিসিএস দুটোই দেয়। এই কারণে আমরা একটা কোর্সের মধ্যে বিসিএস এবং ব্যাংক দুটো রিটেনই কমপ্লাই করে পড়াশোনা করাই। তো আসলে যদি বলতে চাই বিসিএস রিটেন ইংলিশ আর ব্যাংক জব রিটেন ইংলিশের মধ্যে এখন পার্থক্য আসলে কতটুকু, আগে কিন্তু বড় ধরনের একটা পার্থক্য ছিল। এখন যদি আপনি দেখেন, বিশেষ করে সর্বশেষ পরীক্ষা যে সিলেবাসের মাধ্যমে ব্যাংকের যে পরীক্ষাটা হলো, আমরা যে বলি অফিসার ক্যাশ, 21 সালের যে অফিসার 10 কম্বাইন্ড অফিসার ক্যাশের যে পরীক্ষাটা হলো, সেখানে কিন্তু আমাদের ট্রান্সলেশন দুটো ছিল, 20-20-40। রিডিং প্যাসেজ ছিল, প্যাসেজ রাইটিং ছিল, তাই না? তারপরে ছিল ফোকাস রাইটিং, মানে রিটেনের বিশাল একটা পার্ট। শুধুমাত্র ওইখানে যেমন বিসিএস এ সামারি রিডিং প্যাসেজ থেকে সামারি রাইটিং থাকে, ওইটা প্যাসেজ রাইটিং আকারে নিয়ে আসে। থিমেটিক কোশ্চেন বিসিএস এ 10টা 30 মার্কস, এবার থেকে নতুন নিয়মে দেখা গেল যে 46 থেকে 6টা থিমেটিক কোশ্চেন দিয়েছে। কোশ্চেন প্যাটার্ন একটু চেঞ্জ হয়েছে। তো এ কারণে যেটা হচ্ছে, বিসিএস এবং ব্যাংকের ক্ষেত্রে আমার যে রিয়েলাইজেশন এখন, অলমোস্ট 80 থেকে 90% সেম। অর্থাৎ আপনি ল্যাঙ্গুয়েজটা পারেন কিনা সেই জিনিসটা মূলত এখানে জানতে চাওয়া হয়। অর্থাৎ আমরা ল্যাঙ্গুয়েজটা পারি কিনা, অর্থাৎ ফ্রি হ্যান্ডে লিখতে পারছি কিনা, অনুবাদ করতে পারছি কিনা, রিডিং প্যাসেজ পড়ে লিখতে পারছি কিনা, তারপরে প্যাসেজ রাইটিং লিখতে পারি কিনা, তো এবং সময় মতো করতে পারি কিনা, সেইটা মূলত এখানে জানতে চাওয়া হয়। তো আমরা এই যে রিটেন কোর্স, এই রিটেন কোর্সে আসলে আপনার নামটা রিটেন ইংলিশ কোর্স হলেও, আমরা যদি বলি দেখেন, রিটেন নামে কিন্তু আমাদের আসলে রিটেন ইংলিশ কোর্স, রিটেন ইংলিশ কোর্স, কিন্তু এখানে শুধু, হ্যাঁ আসেন, নামে রিটেন ইংলিশ কোর্স হলেও এটা কিন্তু শুধু আমাদের রিটেন ইংলিশ না। নাম যদি রিটেন ইংলিশ কোর্স, এখানে 4টা স্কিল আসলে আমাদের ডেভেলপ করতে হবে। উই উইল হ্যাভ টু ডেভেলপ 4 স্কিল। ওইদিকে বোধহয় বাতাস বেশি লাগবে, এদিকটা বসেন, পিছনে যে ফ্যানটা আছে একটু, চেপে বসেন, এদিকটা একটু বসেন, 2জন করে বসেন, তাহলে কভার হয়ে যাবে। ওইদিকে বাতাসটা একটু বেশি লাগবে। দেখেন, এখানে 4টা স্কিল। একটা হলো, প্রথম যদি আমি বলি যে আমরা যে 4টা স্কিল ডেভেলপ করবো, সেটা হলো প্রথমটা স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট। স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট একটা। একটা হলো আমাদের ট্রান্সলেশন স্কিল, ট্রান্সলেশন স্কিল। আরেকটি হলো আমাদের রিডিং স্কিল, রিডিং স্কিল এবং রাইটিং স্কিল, রিডিং স্কিল আর হলো রাইটিং স্কিল।
এই চারটা স্কিল মিলে মূলত আমাদের এই রিটেন ইংলিশ কোর্সটা। আমি আবারও বলছি, আমাদের চারটি স্কিল এখানে ডেভেলপ করতে হবে। প্রথমটা হলো স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, ট্রান্সলেশন স্কিল, রিডিং স্কিল এবং রাইটিং স্কিল। এখন আহ, এখানে স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট পার্ট আসলে কোনটুকু? আমরা এই কোর্সে স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট বলতে কি বুঝবো? যেমন আমাদের কাছে যারা আসে, মানে আমার কাছে অনেক স্টুডেন্ট এসে বলে, স্যার আমি গ্রামারটা আমার সব পারি, গ্রামারে কোনো সমস্যা নেই, আমাকে একটু ফোকাস রাইটিং শেখান। মানে অনেকের ধারণা এরকম, ব্যাংকের কোর্স করতে এসে সরাসরি বলে, স্যার গ্রামারটা আমার কোনো সমস্যা নাই, আমাকে একটু ফোকাস রাইটিং শেখান। তো আমি বলি যে আমি একটু অ্যাসেসমেন্ট টেস্ট দিয়ে দেখবো যে তোমার গ্রামারটা আমার এই সমস্যা আছে কিনা, যেটা আমরা আজকে নিব আপনাদের। 20 নাম্বার একটা অ্যাসেসমেন্ট টেস্ট দেই সাধারণত, সেখানে 4-এর নিচে পেলে ধরি যে তার বেসিকের সমস্যা আছে, তাকে আগে ওই ইস্যুগুলো ডেভেলপ করতে হবে রিটেনের পাশাপাশি। আর যারা 10-12 পাবে তারা অনেক ভালো। তো এখন এই যে আপনি যে সেন্টেন্স গুলো লিখছেন, ধরেন 10টা সেন্টেন্স লিখলেন, সেই 10টা সেন্টেন্সের মধ্যে যদি স্ট্রাকচারালি ধরেন আপনার 6টা-7টা সেন্টেন্স ভুল হয়, তাহলে আপনি যত ইনফরমেশন দেন না কেন কোনো লাভ হবে না। মানে নাম্বার পাবেন না, আপনি নাম্বার 30%, 35% মার্কস পাবেন, ওইটা দিয়ে কোনো কাজে হবে না। আমি আবারও বলছি, তার মানে আমরা যদি এরকম হয় যে আমাদের স্ট্রাকচারাল ডেভেলপমেন্টটা যদি খুবই পোর থাকে, হ্যাঁ আসেন, বসেন। আমাদের স্ট্রাকচারাল ডেভেলপমেন্টটা যদি খুবই পোর থাকে, তাহলে যেটা হবে সত্যিকার অর্থে সেটি হলো যে আমি যত ভালোই লিখি না কেন, আমি মার্কস পাবো না। ধরেন আপনি 20টা সেন্টেন্স লিখলেন, 20টা সেন্টেন্সের মধ্যে আপনার 10-12টা সেন্টেন্স ভুল হলো, তাহলে আসলে মার্কস দেওয়ার জায়গাটা থাকে না। হ্যাঁ, অনেকে আছে 20টা সেন্টেন্সের মধ্যে 15টা সেন্টেন্স ভুল হয়, ওই জায়গাগুলো যদি হয় তাহলে আমি ভালো মার্কস পাবো না। আপনি যত ইনফরমেটিভ লেখেন না কেন, যত চার্ট গ্রাফ যত কিছুই দেন, ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আপনি ভালো মার্কস পাবেন না। এই জন্য বলছি যে স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট আমাদের এই কোর্সের ধরেন প্রথম আমরা 10-12টা ক্লাস স্ট্রাকচারাল ডেভেলপমেন্টের উপর থাকবে। আমাদের 10-12টা ক্লাস স্ট্রাকচারাল ডেভেলপমেন্টের উপর থাকবে। সেই স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট মানে হলো যে আমরা যেটা করব, যে রিটেনের জন্য যে স্ট্রাকচারগুলো দরকার, সেই স্ট্রাকচারগুলো আমরা প্রথমে পড়ব, এবং সেই স্ট্রাকচারের উপর প্রতিদিনই আজকে যেটা পড়বেন সেটার উপর পরের দিন ট্রান্সলেশন 20 নাম্বার একটা পরীক্ষা হবে প্রথম 15 মিনিট, যে ওটা আপনি কতটুকু বুঝছেন, নির্ভুলভাবে অ্যাপ্লাই করতে পারছেন কিনা। তো এটা রেগুলার চলতে থাকবে। এবং একটা ট্রান্সলেশন থাকবে ওই স্ট্রাকচার বেসড, যেমন প্যাসিভ সেন্টেন্স পড়লাম, প্যাসিভের উপর ভিত্তি করে একটা প্যাসেজ ট্রান্সলেশন থাকবে। সেটা আপনি কি করেছেন, কার কোথায় ভুল ত্রুটি হচ্ছে, এটা বাই নেম আমি জিজ্ঞেস করবো। যে আমাদের ভুল ত্রুটিগুলো কার কোথায় হচ্ছে। মানে এটা হলো আমার মূল কাজ রিটেনের। এবং আপনাদের অনেকের ধারণা হলো যে আমরা তো অনেক লিখি, যেমন ধরেন আমার যেটা হলো, কিছু স্টুডেন্ট মাঝে মাঝে আসে যে 6 মাস আগে একজন স্টুডেন্ট আসে, ও ব্যাংকের 15টা রিটেন ফেল করে তারপর আসে। 15 রিটেন, মানে তার মানে 3 বছর ধরে খালি রিটেন পরীক্ষা দেয়। এখন তারপর আশা করলাম যে আপনি মানে এতদিন ধরে ফেল করতেছেন, এতদিন পরে কেন আসলেন? আহ, এখানে সে বলল যেটা, ও যেটা বললো যে স্যার আমার ধারণা ছিল যে আমি পারি, কিন্তু আমার লাক ফেভার করতেছে না, এই কারণে আমার হচ্ছে না। তখন আমরা একটা অ্যাসেসমেন্ট টেস্ট নিলাম 20 নাম্বার। সেই অ্যাসেসমেন্ট টেস্টের মধ্যে 20-এর মধ্যে পেল 2। এখন যে 2 পেলো 20-এ, তার মানে কত পার্সেন্ট মার্কস বলেন তো? 10%। স্ট্রাকচারালি যে 10% মার্কস পাবে, তার কি আপনার মনে হয় পাশ করার কোনো সম্ভাবনা আছে? যতই দেখি, যে স্ট্রাকচারালি যে 10% মার্কস পাচ্ছে, পাস করার জন্য মিনিমাম 35% বা 30% মার্কস লাগবে। যার লেভেল হলো আপনার 10%, সে কিন্তু কখনোই পাস করবে না। এই যে একটা ইস্যু, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। এই কারণে আমাদের স্ট্রাকচারটা ঠিক করতে হবে। ওইটা কিভাবে ঠিক করবো, আসলে আপনার সত্যিকার সমস্যা আছে কিনা স্ট্রাকচারে, সেটা আমরা একটা অ্যাসেসমেন্ট টেস্টের মাধ্যমে দেখবো। আমরা একটা অ্যাসেসমেন্ট টেস্ট দিব আপনাদেরকে একটু পরেই। সেখানে দেখবো যে আপনি কোন লেভেলে আছেন, কোন কোন জায়গায় সত্যিকার অর্থে আপনার গ্যাপটা রয়েছে, এবং সেটা কিভাবে আমাদের রিকভারি করতে হবে। আচ্ছা, তারপরে স্কিলটা, তাহলে স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট একটা পার্ট, আর একটা ট্রান্সলেশন স্কিল। এটা কিন্তু মানে B2E and E2B, B2E বাংলা টু ইংলিশ, অ্যান্ড যদি বলি আমরা E2B ইংলিশ টু বাংলা, E2B। এটা অনেকের জন্য জীবন মরণ সমস্যা। মানে অনেকের জীবন মরণ সমস্যা এই কারণে যে একটা BCS এর পরীক্ষায় যে সময়ের মধ্যে আপনার ট্রান্সলেশনটা লেখা দরকার, তার থেকে দ্বিগুণ সময় আপনার লাগে। তো 2টা ট্রান্সলেশনের জন্য আমরা সময় পাবো 1 ঘন্টা BCS পরীক্ষায়, সেখানে আপনার একটা লিখতেই 1 ঘন্টা লাগে। আপনার সেখানে একটা লিখতেই 1 ঘন্টা লাগে, হ্যাঁ। এখানে যদি এরকম হয়, যদি এমনটি হয়, তাহলে কিন্তু আপনি কি করবেন না, আপনি মানে শেষ করতে পারবেন না, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। এই কারণে আমাকে যেটা করতে হবে,
যে আমার সময় মতো লিখতে পারতে হবে, ট্রান্সলেশনটা আমি যে পারি এবং সময় মতো পারতে হবে। বিসিএস এর পরীক্ষায় 1 ঘন্টায় করা যাবে, ব্যাংকের পরীক্ষায় কিন্তু আরো কম সময়। দুইটার জন্য সময় পাবেন ম্যাক্সিমাম 40 মিনিটস, 30 মিনিটস থেকে 40 মিনিটস। তাহলে আরো কম সময় না? সেখানে আরো সুপার ইফিসিয়েন্সি করতে হবে। মানে পরীক্ষার হলটা ট্রায়াল অ্যান্ড এররের জায়গা না, পরীক্ষার হলটা ট্রায়াল অ্যান্ড এররের জায়গা না। এটা হলো ওইখানে গিয়ে খালি লিখতে হবে, ওইখানে গিয়ে শুধু আপনাকে আউটপুট দিতে হবে। আর কাজ ট্রায়াল এন্ড এরর করতে হবে ক্লাসে, বাসায়, আপনার হলে যেখানে আছেন, রিডিং রুমে, ওইখানে গিয়ে শুধু আউটপুট দিতে হবে। হ্যাঁ, আপনি বলতে পারেন স্যার আশেপাশে যাদের দেখি তারা তো সবারই মনে হয় যে মানে সমস্যা, সমস্যা এই সংখ্যাটাই বেশি, কিন্তু পারে এই সংখ্যা আছে না? আছে, ডেফিনেটলি আছে। এখন ধরেন যে যে বুয়েটে পড়াশোনা করছে, কারণ সে তো আপনার ক্যান্ডিডেট বিশেষ, তাই না? আপনার সাথে কম্পিটিটর। যে মেডিকেল থেকে পড়াশোনা করে আসে, যে ক্যাডেট সারা মানে প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড ভালো, ক্যাডেটে পড়াশোনা করছে, ঢাকা ইউনিভার্সিটি আইবিএ পড়ছে বা বুয়েট পড়ছে, তারপরে তারা আসে। আবার আপনি ধরেন অত ভালো ব্যাকগ্রাউন্ডের না, কিন্তু কষ্ট করে করে আসছেন। ওর সাথে যখন আপনি কম্পিট করবেন, আপনার কিন্তু ওই লেভেলের ইফিসিয়েন্সিটা শো করতে হবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। এই জন্য যেটা বলছি, আমাদের ট্রান্সলেশনটা অল্প সময়ের মধ্যে করতে হবে, নির্ভুল করতে হবে। আচ্ছা, এটার স্কিলটা কিন্তু রাইটিং পার্টে যেভাবে আমরা স্কিল ডেভেলপ করি, এখানে কিন্তু ওইভাবে স্কিল ডেভেলপমেন্টটা করা যাবে না, একটু ডিফারেন্ট ওয়েতে করতে হবে। সেই ডিফারেন্ট ওয়েটা কি, সেই ওয়েটা আমরা এখানে শিখবো। কোথায় যখন আপনি একটা লাইন বুঝতেছেন না কোনোভাবেই, একটা বা দুইটা শব্দের জন্য পুরো লাইনটা আপনার মানে কিছুই বোঝা যাচ্ছে না, ওই ক্ষেত্রে আপনি কিভাবে অনুবাদটা করবেন? আপনি ব্যাংকের পরীক্ষায় দেখবেন, সর্বশেষ যে ব্যাংকে হলো, যে লেখা ছিল যে 5 লাইন মানে 5টা সেন্টেন্স ট্রান্সলেশন, তাই লেখা ছিল না সিলেবাস যারা পরীক্ষা দিয়েছেন, যে 5টা সেন্টেন্স ট্রান্সলেশন। আমি অ্যালোকেশন অফ টাইমের ক্ষেত্রে বলেছিলাম যে আমাদের ব্যাংকের জন্য যে সময় অনুবাদটা করতে হবে 15 থেকে 20 মিনিট। তো আমাকে মানে একজন রিডার, মানে আমার পেজের একজন লেখা, সে বলছে যে স্যার 5টা লাইনের জন্য আপনি মানে 5 লাইনের জন্য 15 মিনিট সময় দিলেন, তো 5 মিনিটই করতে হবে। তখন বললাম যে তুমি বাবা কেবলে শুরু করেছো, হ্যাঁ, অনেক দূর যাইতে হবে। এখানে 5 লাইন মানে মানে 5 সেন্টেন্স মানে কিন্তু 5 লাইন না, 5টা সেন্টেন্স মানে কিন্তু 20 লাইনে হতে পারে। 5টা সেন্টেন্স মানে কিন্তু 20 লাইন হতে পারে, 15 লাইন হতে পারে, 10 লাইন হতে। পরীক্ষা কিন্তু সেটাই দেখেছেন, আপনারা যে পরীক্ষা দিয়ে থাকলে দেখবেন এক মানে একটা সেন্টেন্সই 7 লাইন, একটা সেন্টেন্সই 5 লাইন। কোথা থেকে শুরু করব, কিভাবে আগাবো, এই পার্টটা আমার জন্য গুরুত্বপূর্ণ অনেক। আচ্ছা, এখন দেখেন, তারপর এটা আমরা স্কিল শিখবো এবং এটা পুরা কোর্স ব্যাপী আমরা মোটামুটি প্র্যাকটিস করবো পুরা সময় ধরেই। এবং আমরা যে পরীক্ষাগুলো নিব আপনাদের, সেখানে 10-এ থাকবে পাস মার্কস, 20-এর মধ্যে 10-এ থাকবে পাস মার্কস, আর 12 পেলে ভালো, 12 পেলে আমরা বলি যে ফার্স্ট ক্লাস জব, বিশেষ 300-400 পোস্ট থাকলে ওইখানেও আপনি চলে আসবেন। আচ্ছা, এখন এরপরে দেখেন রিডিং স্কিল। আবার রিডিং স্কিলের এটা কিন্তু একটু আমাকে একটু ডিফারেন্ট ওয়েতে স্কিলটা ডেভেলপ করতে হবে। রিডিং স্কিলটা একটু ডিফারেন্ট ওয়েতে ডেভেলপ করতে হবে। যেভাবে আপনি ট্রান্সলেশন করবেন, রিডিং স্কিল কিন্তু সেভাবে ডেভেলপ করতে পারবেন না। রিডিং স্কিলটা আমরা সেভাবে ডেভেলপ করতে পারবো না। সেভাবে কেন ডেভেলপ করতে পারবো না রিডিং স্কিলটা? কারণ হলো এখানে আমাদের একটা রিডিং প্যাসেজ পড়ে, সেখানে আমাকে একটা রিডিং প্যাসেজ পড়ে খুব দ্রুত ওইটা বুঝে থিমেটিক কোশ্চেনগুলো লিখতে হবে। থিমেটিক কোশ্চেনগুলোর ক্ষেত্রে কি ডুজ আছে, কি ডোন্টস আছে, সেটা কিন্তু আমাকে আগে থেকেই জানতে হবে যে কিভাবে লিখবো। মানে একটা সেন্টেন্স ওইখানে যেভাবে আছে সেটা আমি নিজের মতো করে কিভাবে লিখতে পারবো, তো সেটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আমার জন্য। তো ওইটার স্কিলটা আবার একটু ডিফারেন্ট ওয়েতে আমাকে ডেভেলপ করতে হবে। তারপরে হলো এসে রাইটিং, যেটা আমি একটা মিনিট একটু মনে নিচ্ছি, মানে আজকে প্রথম ক্লাস তো অনেক একটু অসুবিধা হচ্ছে। এখন রাইটিং স্কিল, ও এখানে থিমেটিক, এখানে দেখেন রিডিং স্কিলের মধ্যে আসলে আমাদের কি কি থাকবে সেটা যদি দেখতে চাই, বিসিএস এর জন্য যদি আসেন, বিসিএস একটা রিডিং প্যাসেজ আসে, এখানে 100 মার্কস, পার্ট এ যেটা আমরা বলি, সেখানে রিডিং প্যাসেজের মধ্যে আগে 35 থেকে 44 পর্যন্ত এই 10 বছর একটা ট্রেন্ডে গিয়েছে। সেখানে 10টা থিমেটিক কোশ্চেন ছিল, 3 করে 30 মার্কস। এখন এবার 45 থেকে 6টা থিমেটিক কোশ্চেন দিয়েছে, 5 করে 30 মার্ক, মানে ব্যাংকের মতো করেছে, ব্যাংকে যেভাবে করে। আর এরপরে আগে কন্টেক্সচুয়াল মিনিং থাকতো, এটা এবার বাদ দিয়ে দিয়েছে। এবং আপনার সেন্টেন্স মেকিং ওখানে নিয়ে আসছে। সেন্টেন্স মেক করতে বলছে, এটা ডিরেক্ট দিয়ে দিছে, যেটা সিম্পল করতে হবে, এটা কমপ্লেক্স করতে হবে, এটা পজিটিভ করতে হবে, এটা কম্পারেটিভ করতে হবে, এটা এটা ডিরেকশন। তার মানে আপনার বিভিন্ন ধরনের সেন্টেন্স সম্পর্কে আইডিয়া আছে কিনা, সেই জিনিসটা ওখানে জানতে চেয়েছে। দেখুন ল্যাঙ্গুয়েজ বেসিক 10 চাপ খুব ভালো লাগছে আমার, যে যারা পারবে সত্যি কথা তাদের জন্য এই পরীক্ষাটা। এক,
তারপরে আগে যেটা হতো রিডিং প্যাসেজে আপনার থেকে একটা সামারি রাইটিং লিখতে আসতো, 20 মার্কসের একটা সামারি ছিল। আর এবার যে কোশ্চেনটা দিয়েছে সেখানে আপনার সামারি দেয়নি, এখানে দিয়েছে হলো আপনার মেইন আইডিয়াটা কি, আর হাউ ডু ইউ হোয়াট ইজ ইউর অপিনিয়ন বা হোয়াট ইজ ইউর কমেন্টস। টাইটেল 3 নাম্বার, মেইন আইডিয়া 10 নাম্বার, আর আপনার মতামত 7 নাম্বার, এও 20 নাম্বার। আসলে ওই স্যার মানে আপনি তো আমাদের এইভাবেই পড়াইছেন স্যার। হ্যাঁ এভাবেই পড়িয়েছি, হ্যাঁ কোহিনুর, হ্যাঁ এভাবেই পড়িয়েছি, কিন্তু ইস্যুটা যেটা হয়েছে কোশ্চেনটা একটু চেঞ্জ নিয়ে আসে। মানে সরাসরি সামারি সময় সামারির মধ্যেই কিন্তু এগুলো সবই আসবে, মানে ওইটাই সামারিটা একটু ভিন্ন নামে একটু চেঞ্জ করে, খুব বেশি চেঞ্জ না, মেজর চেঞ্জ তা কিন্তু না, খুব সামান্য পরিমাণের পরিবর্তন। আচ্ছা, সেটা আমরা স্কিল ডেভেলপ করবো। আর এখানে সেন্টেন্স মেকিং একটা বড় পার্ট, ওরা মানে ভোকাবুলারির উপর ফোকাস করে সেন্টেন্স লিখতে বলে। আগে 5টা সেন্টেন্স মেকিং এ 15 মার্কস ছিল, 44 পর্যন্ত। 5টা শব্দ দেওয়া থাকতো, ওটা বিপরীত শব্দ লিখে বিপরীত শব্দ দিয়ে সেন্টেন্স করতে হতো, এটা ছিল আরেকটা। এখানে 10 নাম্বার ছিল। আরেকটা হলো 10টা ওয়ার্ড দেওয়া থাকতো, সেই ওয়ার্ড দিয়ে সেন্টেন্স লিখতে বলতো, বলা থাকতো যে কপিং ফ্রম দা রিডিং প্যাসেজ মাস্ট বি অ্যাভয়েডেড, এরকম কথা বলা ছিল। তো ওইখানে এবার কিছুটা এখানে চেঞ্জ আসছে। আর লেটার টু দ্য এডিটরে 20 মার্কস, লেটার টু দ্য এডিটর এবারও আগের মতোই আছে, এখানে চেঞ্জ হয় নাই। শুধু আমরা যদি কোশ্চেন চেঞ্জের কথা বলি, ও আরেকটা নতুন কোশ্চেন ছিল রিঅ্যারেঞ্জ, মানে কারেকশনের মতো ছিল। একটা 5-6টা লাইন ছিল যেগুলো জাম্বল ছিল, কিছু ভুল ত্রুটি ছিল, বলা ছিল যে এগুলা শুদ্ধ করে লিখতে হবে। রিডিং প্যাসেজ থেকে 5-6টা লাইন একটু ভুল করে দেওয়া, একটু সহজ ছিল অনেক, ওকে 10-এ অনেকেই 10ই পাবে, খুব সহজ একটা পার্ট ছিল। আর সেন্টেন্স মেকিং কথা যেটা বললাম ওইটা, আর হেডওয়ার্ড, মানে এটা একটা চেঞ্জ। তার মানে যারা আমরা ল্যাঙ্গুয়েজটা পারবো তাদের পক্ষেই কেবল আসলেও এভাবে, ও ট্রান্সফরমেশন পার্টটা ছিল, ট্রান্সফরমেশন মানে ব্যাপকভাবে ফোকাস দিচ্ছে ওরা। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, সেন্টেন্স প্যাটার্ন গুলোর স্ট্রাকচার গুলোর উপর বিশালভাবে ফোকাস দেওয়া হচ্ছে, এবং আমরা সেভাবে ফোকাস করে পড়বো। এখন দেখেন, তাহলে রিডিং প্যাসেজের ক্ষেত্রে ব্যাংক এবং বিসিএস এর পার্থক্য কোথায়? ব্যাংকের ক্ষেত্রে রিডিং প্যাসেজে শুধু থিমেটিক কোশ্চেন আসে, শুধু থিমেটিক কোশ্চেন আসে, থিম রিলেটেড 5টা কোশ্চেন, সেটার উত্তর দিতে হয়। দুই একবার লেখা থাকে হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া অফ দ্য রিডিং প্যাসেজ, হ্যাঁ মানে হোয়াট ডাজ রাইটার মিন দিস, এরকম মেইন আইডিয়া দুই একবার দেখা যায়। তাহলে এখানে বিসিএস এর ক্ষেত্রে যে 6টা থিমেটিক কোশ্চেন, ওইটার সাথে এখন ব্যাংকের যে 5টা থিমেটিক কোশ্চেন, এখানে কোনো পার্থক্য নাই, দেয়ার ইজ নো ডিফারেন্স এট অল, মানে কোনো পার্থক্য নাই। আর প্যাসেজ রাইটিং, যেটা বিসিএস এর সামারি রাইটিং নামে পরিচিত, একটা রিডিং প্যাসেজ দিয়ে দেওয়া থাকে, ওইখান থেকে থিমেটিক কোশ্চেন সামারি লিখতে হয়। ব্যাংক এবার আলাদা একটা রিডিং প্যাসেজ দেওয়া থাকে, সেটা প্র্যাকটিস করতে হয়, মানে নতুন মানে প্যাসেজ যখন লিখতে হয় তাহলে 2টা রিডিং প্যাসেজ আনসার করতে হয় ব্যাংকের ক্ষেত্রে। তবে এটা কিন্তু সেম। আর এস এর ক্ষেত্রে যদি আমরা বলি রাইটিং স্কিল, দেখেন এই রাইটিং স্কিলের ক্ষেত্রে বিসিএস এর ক্ষেত্রে 35th বিসিএস থেকে 44th বিসিএস পর্যন্ত একটা এসে লিখতে হতো 50 মার্কসের, যেটাকে আমরা বলি বিগ এসে, যেটাকে বলা হয় বিগ এসে, এবং উইদাউট হিন্টস, হিন্ট দেওয়া থাকতো না, হিন্টস দেওয়া থাকতো না। ওইভাবে 10 বছর চলেছে। কিন্তু 45 বিসিএস থেকে 2টা এসে দিয়েছে, মানে আপনার 500 ওয়ার্ড করে লিখতে বলেছে, এবং উইথ হিন্টস, হিন্টস দেওয়া আছে। হিন্টস দেওয়া থাকলে এসে লেখা অনেক সহজ, এবং এবার সহজ করে দিয়েছে, এসে যেহেতু 2টা দিয়েছে এই কারণে হিন্টস দিয়েছে। আর তাহলে দেখেন এখানে আহ, আপনার 25-25-50। আপনার ব্যাংকের ক্ষেত্রে কি ফোকাস রাইটিং কত মার্কস? সর্বশেষ পরীক্ষা হলো 35। ফোকাস রাইটিং আর এসে রাইটিং এর মধ্যে পার্থক্য কি আসলো? ফোকাস রাইটিং হলো শর্ট কম্পোজিশন, শর্ট কম্পোজিশন মানে এটা ইন্ট্রোডাকশন কনক্লুশন ছাড়া অন্য পয়েন্টগুলো দিয়ে লিখতে হয়, এটাও একটা এসে। আর বিসিএস এর ক্ষেত্রে যে 2টা এসে লিখতে হবে ওটাও এসে। এখানে মেজর সমস্যা নেই, শুধুমাত্র ফোকাস রাইটিং এর ক্ষেত্রে লেটেস্ট ইস্যুগুলো একটু বেশি আসে, ব্যাংকিং টার্মস থেকে একটু বেশি আসে, ইকোনমি রিলেটেড একটু বেশি আসে, আর কন্টেম্পোরারি যে ইস্যুগুলো আছে সেখান থেকে বেশি আসে। বিসিএস এ আসে মানে কমন একটা এসে আসবেই, বলা যায় 3টা জিনিস যদি আপনি পড়েন, আর ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ, আর বঙ্গবন্ধু অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স। মানে 3টা জিনিস পড়লে আপনি একটা এসে অবশ্যই পাবেন। 3টা জিনিস যদি আমি পড়ি বিসিএস এ একটা এসে মাস্ট থাকবেই। এই জন্য যদি এরকম হয় যে ধরেন লিবারেশন ওয়ার একটা এসে গত বছর আসে, এবার পড়বো না ওই চিন্তা করা যাবে না। প্রথম কথা হলো লিবারেশন ওয়ার, ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, আর বঙ্গবন্ধু, এই 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 3টা মিলে যখন পড়বেন, অর্থাৎ 1952 থেকে শুরু করে 1971 সাথে বঙ্গবন্ধু লিঙ্ক করে যখন পড়বেন, বিসিএস নিয়ে একটা এসে আপনি এখান থেকে পাবেন। যেমন এবার আসছে কি, ধরেন অটোবায়োগ্রাফি হবে ক্রিপলড ফ্রিডম ফাইটার, একটা ক্রিপল ফ্রিডম ফাইটারের অটোবায়োগ্রাফি। তাহলে এটা যখন আপনি বলবেন সেখানে মুক্তিযুদ্ধের প্রসঙ্গগুলো আসবে না?
যদিও মানে পুরোপুরি আসবে না, কিন্তু ওই রিলেটেডই তো আসবে। শুধু অতিরিক্ত কি যোগ করতে হবে, যে তার দুঃখ গাথা কি। যেহেতু অটোবায়োগ্রাফি লিখছি, এখন তিনি কি অবস্থায় আছেন, ওটা যখন চিন্তা করবো যে এখন তার বয়স কত, এখন বয়স তার 75, 70+, এখন তিনি কেমন আছেন, কোথায় আছেন, এখন আছেন কোথায়। অধিকাংশরা আছেন, ধরেন ফ্রিডম ফাইটাররা অনেক একটা বড় সংখ্যায় আছেন যে রিহ্যাবিলিটেশন সেন্টার শেরেবাংলা নগরে। তো সেখানে তাদের দুঃখ গাথা কি, যে তারা তাদের দুঃখ গাথা হলো যে বছরে 2-3 দিন শুধু তাদের খোঁজ খবর নেয় এই জাতি, অন্য সময় খোঁজ খবর নেয় না, তারা কিভাবে থাকে না থাকে, হ্যাঁ, তাদের খোঁজ খবর কেউ রাখে না। এটা তাদের কষ্ট দুঃখ। তাদের প্রত্যাশা কি? প্রত্যাশা হলো যে একদিন হয়তো এই ইয়াং জেনারেশন মুক্তিযুদ্ধকে হৃদয়ে লালন করে তাদেরকে সম্মান করবে, তাদের পাশে দাঁড়াবে, এই করবে। এই বিষয়টা, এই যে কিছু বিষয় আমাকে অ্যাড করতে হবে। আর এটাই হলো আমাদের ওই জিনিসটা। তার মানে হলো আমি যখন এই বিষয়গুলো পড়বো, তখন একটা এস ওইখান থেকে কমন থাকবে। আর কিছু বিসিএস এসে থাকে, ধরেন যেমন আমরা যদি বলি এসে গুলোর মধ্যে যেমন এখানে লিটারেচার নিয়ে অনেক সময় থাকে, লিটারেচার রিলেটেড বিষয়। তারপরে আপনার রুরাল সোসাইটি, গ্রামীণ সমাজ, রেমিটেন্স, এরকম কিছু কিছু বিষয় বিসিএস এর পরীক্ষায় থাকে। তো ওইগুলো আমরা দেখবো, ডিগ্রেডেশন অফ সোশ্যাল ভ্যালুস, হ্যাঁ, ওই বিষয়গুলো। তো আমরা কতগুলো টপিকের কথা বলে দিব, যে ওইগুলো পড়লেই মোটামুটি আপনি পারবেন। ওইগুলো যখন আপনি পড়বেন তখন ওইগুলো পারতে আর কোনো অসুবিধা হবে না। তাহলে আচ্ছা, আমরা তো একটা আইডিয়া পেলাম। তো এই কাজই মোটামুটি আমাদের তাহলে 4টা কাজ। একটা হলো স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, ট্রান্সলেশন স্কিল, রিডিং স্কিল, রাইটিং স্কিল। কোর্সের নাম রিটেন ইংলিশ, কিন্তু স্কিল ডেভেলপ করতে হবে 4টা। 4টা স্কিলের কম্বিনেশনই হলো আমার বিসিএস রিটেন ইংলিশ বা ব্যাংক জব রিটেন ইংলিশ। 4টা একসাথে ভালো করতে হবে। এখন আমাদের মধ্যে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যখন শিখবেন, ম্যাথমেটিক্স শেখা আর ল্যাঙ্গুয়েজ শেখা কিন্তু একরকম হবে না কখনোই। আর প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সাধারণত একটা স্ট্রং জোন থাকে। কেউ আছে ন্যাচারালি গিফটেড টু লার্ন ল্যাঙ্গুয়েজ, যে ন্যাচারালি খুব গিফটেড, যে খুব দ্রুত ল্যাঙ্গুয়েজ শিখে ফেলে। আবার কেউ আছে স্টেপ বাই স্টেপ, অনেক কষ্ট করে করে শিখতে হয়, মানে গিফট নাই, পরিশ্রম করে শিখতে হয়। এখন আপনাদের অনেকের মধ্যে 50% পাবেন ন্যাচারালি গিফটেড, খুব দ্রুত শিখে যাচ্ছে। আর 50% পাবো যে ন্যাচারালি গিফটেড না, ল্যাঙ্গুয়েজ তার ভালো লাগে না, তার ব্রেন নেয় না, এরকম মনে হয়। কিন্তু আপনাকে এটা শিখতেই হবে, তাহলে কষ্ট করে করে শিখতে হবে, তাই না? এখন তাহলে যারা আমরা ন্যাচারালি অতটা গিফটেড না, মানে একবার পরেই লিখে ফেলতে পারি এরকম না, বা খুব দ্রুত ক্যাপচার করতে এরকম না, তাদের আমাদের স্টেপ বাই স্টেপ আগাতে হবে। এবং সেই ক্ষেত্রে আমার কম্পিটিশন হবে আমার নিজের সাথে, যে আমি এখন কোন অবস্থায় আছি, আমাকে ওই জায়গায় যেতে হবে, তাহলে আমাকে কিভাবে যেতে হবে, আমাকে কতটুকু এফোর্ট দিতে হবে, আমি কিভাবে সেখানে যাব, ওইটা আমাকে কিন্তু ওইখান থেকে মানে স্টেপ বাই স্টেপ আগাতে হবে। এখন একটা ক্লাসে যখন পরীক্ষা নিব, তখন 20-এর মধ্যে কেউ 16 পাচ্ছে, আর কেউ 5 পাচ্ছে। এখন যে 5 পাবো সে যদি হতাশ থাকি যে আমি তো 5 পেলাম, আমার কি হবে, না, এটা করা যাবে না। যে আমার লেভেলটাই 5-এ, এখন আমার লেভেলটাই 5, এখান থেকে আমাকে 12-তে যেতে হবে, ওইটার জন্য আমাকে এফোর্ট দিতে হবে। আর যে 12-তে আছি তার চিন্তা করবো যে ইয়াস, আমি যেহেতু 60% আছি, তাহলে আমি আরো 20% অ্যাড করতে পারি কিনা, 80% বা 75% যেতে পারি কিনা। এইভাবে কম্পিটিশনটা করতে হবে। আপনি প্রথম দিকে কঠিন মনে হলেও, মানে দু একজনের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজটা মাঝে মাঝে কঠিন মনে হতে পারে, একদম এখানে মাটি কামড়ে পড়ে থাকা বলে না, মানে টেস্ট ক্রিকেটে যেরকম, ওইভাবে একটু পড়ে থাকতে হবে। আপনি অবশ্যই আস্তে আস্তে ডেভেলপমেন্ট করবেন। তাহলে আমরা প্রথমে যাচ্ছি, আমরা একটু অ্যাসেসমেন্ট টেস্টে যাব। অনলাইনে যারা আছেন আমরা এখানে একটা স্ক্রিন শেয়ার করছি, আর অফলাইনে যারা আছেন আমরা একটা কোশ্চেন দেবো আপনাদের। আচ্ছা, অনলাইনে যারা আছেন একটা কোশ্চেন দেখতে পাচ্ছেন, দেখেন তো। জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা একটু শুধু ইংলিশটা লিখবো আমরা, বাংলা না, খাতায় ইংরেজিটা শুধু লিখতে হবে।
এখান দিয়ে নাও। এখান দিয়ে বরাবর নাও। হ্যাঁ, আমরা প্রথমে একটা অ্যাসেসমেন্ট টেস্ট দিয়েছি। আপনারা অনলাইনে যারা পরে যুক্ত হয়েছেন এই টেস্টটা একটু দিবেন 20 নাম্বারের। তারপর আমরা এটা মিলাবো, কোথায় কে কোন লেভেলে আছি সেটা দেখবো। তারপর আমরা আজকের আলোচনা শুরু করব। আর ইনিশিয়াল কথাবার্তা তো আমরা বলেছি। হ্যাঁ, হ্যাঁ মাসুম বিল্লাহ, এই টেস্ট একটু দিতে হবে, অ্যাসেসমেন্ট টেস্ট। আপনি পরে যুক্ত হয়েছেন, এই টেস্ট একটু দেন প্রথমে। শুধু এটার ইংরেজিগুলো লিখবো আমরা, তার ইংরেজিগুলো লিখবো। আমরা পরে যারা যুক্ত হয়েছি তাদের জন্য বলছি যে আমরা অ্যাসেসমেন্ট টেস্টটা প্রথমে দিব। অ্যাসেসমেন্ট টেস্টটা দেওয়ার পরে আমরা আজকের আলোচনায় যাব। আর ইনিশিয়াল কথা আমরা বলেছি, যারা পরে যুক্ত হয়েছেন রেকর্ডে দেখতে পাবেন। খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছি আমরা, 30 মিনিটস। আনমিউট থেকে একটা পরীক্ষাগুলো দেন। সবাই একটু আনমিউট থেকে পরীক্ষাগুলো দেন। হ্যাঁ, হ্যাঁ মাসুম বিল্লাহ, আপনি ভিডিওটা অফ রাখেন। মাসুম বিল্লাহ, আপনি ভিডিওটা অফ রেখে, আপনি কি শুনতে পান আমাকে? দেখেন তো, শোনা যায়? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, একটা স্ক্রিন দেখতে পাচ্ছেন? স্ক্রিন। জি স্যার, জি স্যার। হ্যাঁ, এটা বাংলাগুলো একটু বাংলা থেকে ইংরেজিগুলো শুধু একটু দ্রুত লেখেন। জি ইংরেজিগুলো একটু দ্রুত লেখেন। হ্যাঁ,
হ্যাঁ, কোহিনুর আক্তার কিছু বলবেন? না স্যার, কিছু বলবো না। হ্যাঁ, আমাদের আর 2-3 মিনিট সময় আছে। 2-3 মিনিটস। হ্যাঁ, একটু মিউট থাকতে হবে।
আর 1 মিনিট, লাস্ট মিনিট। ওকে, সময় শেষ। তাহলে আমরা মিলাই। এই সেই ব্যাংক যেটি কর্পোরেট সামাজিক দায়িত্ব পালন করে। আমি আনসার একটু লিখে দেই। দিস ইজ দ্য ব্যাংক, দেখেন, দিস ইজ দ্য ব্যাংক হুইচ অথবা দ্যাট, যেটা বলেন, দ্যাট পারফর্মস কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। এখন যদি আপনারা এখানে কেউ পারফর্মস এর পরিবর্তে ডাজ লেখেন, তাও নাম্বার দিব। হ্যাঁ, তাহলে এখানে হুইচ আর দ্যাট ঠিক আছে, কেউ ডাজ লেখছেন, তাও নাম্বার দিব। এই সেই লোকজন যারা কাজে বিশ্বাস করে। লোকজন আছে, তাহলে দিজ আর দ্য পিপুল হু বিলিভ ইন ওয়ার্ক, দিজ আর দ্য পিপল হু বিলিভ ইন ওয়ার্ক, হু বিলিভ ইন ওয়ার্ক। দিজ আর দ্য পিপুল হু বিলিভ, কেউ যদি লেখেন দিস ইজ দ্য ম্যান হু বিলিভ, সিঙ্গুলার করলেও নাম্বার পাবেন আপাতত। দিস ইজ দ্য পার্সন বা ম্যান হু বিলিভস ইন ওয়ার্ক, নাম্বার দিব। যেভাবে বলা হয়েছে কাজটি সেভাবে করা হয়েছে। দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান অ্যাজ ইট হ্যাজ বিন ডিরেক্টেড, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান as it has been directed, এটা একটা হতে পারে। অথবা the work has been done as it has been said, অথবা the work has been done as per direction, the work has been done as per direction বা according to direction। 4, সবাই কর ফাঁকি দেয় না, তাই না? everybody does not evade tax, do they? Everybody does not evade tax, do they? Everybody does not evade tax, do they? অথবা ডিসিভ দিতে পারেন, ইভেড বা ডিসিভ ট্যাক্স, ডু দে? 5, হ্যাঁ, অ্যাভয়েড, এভরিবডি ডাজ, হ্যাঁ, অ্যাভয়েড দিলেও নাম্বার দিব। অ্যাভয়েড ট্যাক্স, এখানে ডু দে ঠিক আছে কিনা দেখেন, এখানে ডু ঠিক আছে কিনা, ডু দে থাকতে হবে। 5, বীর মুক্তিযোদ্ধাদেরকে চিরদিন স্মরণ রাখা হবে। দ্য হিরোইক ফ্রিডম ফাইটার্স উইল বি রিমেম্বার্ড ফর এভার, প্যাসিভ। দ্য হিরোইক ফ্রিডম ফাইটার্স, দ্য heroic freedom fighters will be remembered forever, will be remembered forever, remembered forever, the heroic freedom fighters will, হ্যাঁ, all the time দিলে হবে। the heroic freedom fighters will be remembered forever। আমি স্যার একটু কিপ দিলে বলবো স্যার, কি উইল বি লেখছো? কিপ, will উইল be, বি কিপ। will be keep বলা যাবে না, will be kept in mind বলতে জি স্যার, পারবা। will be kept, kept, জি স্যার। kept in mind, the heroic freedom fighters will be kept in mind অথবা will be remembered forever। আমি একটু বিগ স্ক্রিনে 30 সেকেন্ডের জন্য রাখবো যারা পরে ক্লাস করবে, কারণ আজকে অনেকেই যুক্ত হতে পারে না। একদম কোর্সটা আমরা শুরু করছি 30 তারিখ, মাসের শেষ দিকে। তো এই সময় তো এত অল্প সময়ের মধ্যে এই হওয়া কঠিন। তো এর পরের সপ্তাহ থেকে আমরা ফুল সুইং এ ক্লাস পাবো। মানে মোটামুটি আমাদের অফলাইনে যে 20 জন ক্যাপাসিটি, সেটা ফিল আপ হয়ে যাবে, এবং অনলাইনে আরো যুক্ত হবে। আচ্ছা, এটা আমি 30 সেকেন্ড রাখলাম কারণ অনেকেই পরে ক্লাস দেখবে, রেকর্ড ক্লাস, তাদের জন্য। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো কোয়েরি আছে কিনা একটু দেখেন তো, অফলাইনে যারা আছেন, আপনাদের কারো কোনো কোয়েরি আছে এখানে? স্যার আমি যদি এই যে পারফর্মস এর মধ্যে এসটা না দিই তাহলে কি এটা মানে আসি, কোহিনুর, কোহিনুর আপনার কাছে একটু পরে আসতেছি। হ্যাঁ, বলেন, আপনি বলেন। আচ্ছা, the work has been done, how it has been, যেভাবে বলে how the work has been done, how, হ্যাঁ, নাম্বার পাবেন, সেন্স আসবে। হ্যাঁ, আর আর কোনো কোয়েরি? 5, পারফরমেন্সের জায়গায়
এক্সিকিউটস কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। এটা আজকে রাইট দেন, শব্দগত সমস্যা, মেজর ইস্যু না। আর কোহিনুর বলেছেন পারফর্মের এজ যদি না দেই, তাই না? হুইচ পারফর্ম কর্পোরেট জি সোশ্যাল স্যার। রেসপন্সিবিলিটি, এস না দিলে এটা এস না দিলে এখানে 0.5 দিবেন। আর কি এখানে যেহেতু একটু এটা আসে নাই, ফুল নাম্বার না দিয়ে 0.5 দিবেন, অর্ধেক দিবেন। স্যার ওই যে এটা মানে আমি জানি বাট আমি ভুলে গেছিলাম আর কি। হ্যাঁ, এই জন্য 0.5। হ্যাঁ, 2 নাম্বার কি বলছেন? দিজ আর দ্য পিপল হু বিলিভ ইন ওয়ার্কিং। এখানে জিরান করছেন হু বিলিভ ইন ওয়ার্ক। হ্যাঁ, নাম্বার পাবেন, অসুবিধা নেই, সেন্স ঠিক আছে। আর কোনো কোয়েরি? হ্যাঁ বলেন। হ্যাঁ, ইজি দিলে নাম্বার পাবেন না, কারণ এখানে এই যে ডাজ নট থাকলে ট্যাগ কিন্তু ইজি দ্বারা করা যাবে না। এখানে ডু দিয়েই করতে হবে। আপনি নাম্বার, এটা কোনো মার্কস পাবেন না, 0 পাবেন। আর কোনো কোয়েরি আপ টু 5? না। আচ্ছা, তাহলে আমরা আচ্ছা ইমরান, কোনো কোয়েরি আছে অনলাইন থেকে? কারো কোনো কোয়েরি আছে? মোরসালিন বাবলা? না স্যার। কোয়েরি নাই। ইমরান, কোনো কোয়েরি আছে এই পাঁচ স্যার আমি পর্যন্ত? বলতে চাচ্ছিলাম স্যার। হ্যাঁ বলেন। স্যার অপারেটর জায়গায় স্যার স্যার অপারেট দিলে হবে কিনা স্যার, পারফরমেন্স জায়গায় স্যার? অপারে হ্যাঁ হবে। অপারেটস যদি বলেন নাম্বার পাবেন, অসুবিধা নেই, নাম্বার আমরা পাবো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ স্যার আরেকটা স্যার, যে এভরিবডি ডাজ নট যেটা দিছেন স্যার, হ্যাঁ হ্যাঁ ডাজ নট দিলে কি স্যার এই ডো দিয়ে দিতে হবে তাই তো? হ্যাঁ হ্যাঁ, ডু দিয়ে দিতে হবে। আর যদি এরকম দেন অল ডু নট ইবেট ট্যাক্স, তাও ডু দিয়েই হবে। এখানে এভরিবডি দিলেও, এখানে ডাজ নট থাকলেও এখানে ডু, এখানে অল দিলেও ডু নট থাকলে এখানে ডু হবে। 6, আমরা সেখানে যাই না বললেই চলে। উই রেয়ারলি গো দেয়ার। উই রেয়ারলি গো দেয়ার। এখানে রেয়ারলির পরিবর্তে হার্ডলি, স্কেয়ার্সলি, সেলডম লেখা যাবে। তিনি আমাকে বললেন যে তিনি অবশ্যই কাজটি করবেন। হি টোল্ড মি দ্যাট হি হ্যাড টু ডু দ্য ওয়ার্ক। হি টোল্ড মি দ্যাট হি হ্যাড টু ডু দ্য ওয়ার্ক। হি হ্যাড টু, এখানে কিন্তু মাস্ট যারা দিয়েছেন তারা মার্কস পাবেন না, কারণ মাস্টটা ইনডিরেক্ট স্পিচে হ্যাড টু তে পরিণত হয়। যারা মাস্ট লিখেছেন তারা এখানে কোনো মার্কস পাবেন না। উড অবশ্যই তাহলে উড হ্যাভ টু করতে নাম্বার পাওয়া যাবে। উড হ্যাভ টু হলে নাম্বার পাওয়া যাবে, শুধু উড দিলে হবে না। হ্যাঁ, মাস্ট দিলে হবে না, কারণ মাস্টটা ইনডিরেক্ট স্পিচে হ্যাড টু তে পরিণত হয়। আচ্ছা, এরপর আসলে লোকটি আমাকে জিজ্ঞেস করলো আশেপাশে কোনো আবাসিক হোটেল আছে কিনা। দ্য ম্যান আস্কড মি, দ্য ম্যান আস্কড মি ইফ দেয়ার ওয়াজ এনি রেসিডেন্সিয়াল হোটেল নিয়ার বাই। এখানে দেয়ার ইজ বললে হবে না, হ্যাঁ, বা এখানে ইফ ওয়াজ ইজ এখানে দিলে হবে না, এভাবেই দিতে হবে যেখানে আছে। ইফ দেয়ার ওয়াজ এনি রেসিডেন্সিয়াল হোটেল নিয়ার বাই। 9, মিতুরা কিভাবে সেখানে গিয়েছিল? না, আছে কিনা, কারণ পাস্ট টেন্স আছে, এখানে ইজ দিলে হবে না, ওয়াজই রাখতে হবে। হাউ ডিড মিতু অ্যান্ড আদার্স গো দেয়ার। মিতুরা, হাউ ডিড মিতু অ্যান্ড আদার্স গো দেয়ার। মিতুরা কিভাবে সেখানে গিয়েছিল। হাউ ডিড মিতু অ্যান্ড আদার্স বা মিতু অ্যান্ড হার ফ্রেন্ডসও দিতে পারেন। হাউ ডিড মিতু অ্যান্ড আদার্স গো দেয়ার। আমি চাই তুমি কাজটি করো। আই ওয়ান্ট ইউ টু ডু দ্য ওয়ার্ক। আই ওয়ান্ট ইউ টু ডু দ্য ওয়ার্ক, অথবা আই ওয়ান্ট দ্যাট ইউ ডু দ্য ওয়ার্ক। যদি আই ওয়ান্ট দ্যাট দেন তাহলে আই ওয়ান্ট দ্যাট ইউ ডু দ্য ওয়ার্ক হবে। আই ওয়ান্ট ইউ টু ডু দ্য ওয়ার্ক অথবা আই ওয়ান্ট দ্যাট ইউ ডু দ্য ওয়ার্ক। আমরা চাই না ছাত্রছাত্রীরা পরীক্ষার আগে রাতে প্রশ্নপত্র ফাঁস করার জন্য ঘুরে বেড়াক। আচ্ছা, তার আগে এই পর্যন্ত আমরা একটু যাই, আপ টু 10 পর্যন্ত। আপনাদের যদি কারো কোনো কোয়েরি থাকে, একটু অনলাইন থেকে কোয়েরি নেই প্রথমে। অনলাইনে যারা আছেন বলেন। ইমরান আহমেদ। হ্যাঁ ওই 6 নম্বরটা স্যার, উই গো হ্যাঁ। দেয়ার হার্ডলি কেন হবে না? আচ্ছা, উই গো দেয়ার হার্ডলি কেন হবে না? এই হার্ডলি, স্কেয়ার্সলি, রেয়ারলিটা একটা প্রিন্সিপাল ভার্ব থাকলে তার পূর্বে বসে। আপনি উই গো দেয়ার হার্ডলি বললে 0.5 পাবেন, মানে 1 নাম্বার, তো আপনি অর্ধেক মার্কস পাবেন, 0 হবে না, অর্ধেক পাবেন। জি স্যার, ধন্যবাদ। আর আর কোনোটা না আছে? অফলাইনে যারা আছেন কোনো কোয়েরি আছে? হ্যাঁ বলেন। ইউ ডু দ্য ওয়ার্ক দ্যাট আই ওয়ান্ট। না,
ইউ ডু দ্য ওয়ার্ক দ্যাট না হবে না, ইউ ডু দ্য ওয়ার্ক দ্যাট আই ওয়ান্ট হবে না, মার্কস পাবেন না। হ্যাঁ বলেন, 8 নম্বর বলেন, 8 নম্বর বলেন। হ্যাঁ, রেসিডেন্সিয়াল ওয়ার দিয়েছেন, হোটেল নিয়ার বাই, হোস্টেল মানে এজুক করছেন, এজুক এনি ছিল তো হোস্টেল। আচ্ছা আপনি অর্ধেক মার্কস দেন আপাতত, অর্ধেক ইউজ করেন। হ্যাঁ ফার্স্ট। আর হ্যাঁ বলেন, আর কার কোয়েরি? হ্যাঁ বলেন 9 নম্বর। হ্যাঁ হ্যাঁ, ও অতীতে সাবজেক্ট কোনো কাজ করেছিল কিনা প্রশ্ন হবে ডিড দ্বারা। অতীতে সাবজেক্ট কোনো কাজ করেছিল কিনা এটা প্রশ্ন হবে ডিড দ্বারা। মিউট থাকেন একটু, হ্যাঁ সবাই, হ্যাঁ জাস্ট সাউন্ড মিউট থাকেন, হ্যাঁ। আচ্ছা এরপরে আমরা যাই, দেখেন 11 থেকে। আমরা চাই না ছাত্রছাত্রীরা পরীক্ষার আগের রাতে প্রশ্নপত্র ফাঁস করার জন্য ঘুরে বেড়াক। উই ডু নট ওয়ান্ট দ্য স্টুডেন্টস, উই ডু নট ওয়ান্ট দ্য স্টুডেন্টস to run after leaking out question paper, leaking out question paper at the night before the exam, at the night before the exam, at the night before the exam. We do not want the students to run after question paper. Then we do not want the student to run after leaking out question paper at the night before the exam. 12 ব্যাংকার হতে পেরে দিনা মহা খুশি, দিনা ইজ ভেরি হ্যাপি, দিনা ইজ ভেরি হ্যাপি টু হ্যাভ বিন আ ব্যাংকার। অনেকে হয়তো এখানে টু বি দিচ্ছেন, টু বি দিলে নাম্বার পাওয়া যাবে না। হ্যাঁ, টু বি দিলে নাম্বার পাওয়া যাবে না, বিং দিলেও হবে না। এটা টু হ্যাভ বিন যারা দিয়েছেন শুধু তারাই নাম্বার পাবেন, যারা টু হ্যাভ বিন দিয়েছেন কেবল তারাই মার্কস পাবেন। মানে যদি এরকম হতে চায়, হতে পেরে সমাপ্ত কাজ বুঝালে পারফেক্ট ইনফিনিটিভ বসে, সমাপ্ত কাজের ক্ষেত্রে পারফেক্ট ইনফিনিটিভ বসাতে হয়। আচ্ছা তারপরে আসেন, এটা প্রতিদিন ঘটে না তো পয়সা খরচ করলে ঘটানো যায়। ইট ডাজ নট হ্যাপেন এভরি ডে, ইট ডাজ নট হ্যাপেন এভরি ডে, বাট ক্যান বি মেড টু হ্যাপেন, can be made to happen if money is spent, if money is spent. It does not happen, happen এর প্যাসিভ হয় না, বাট এখানে it can be made, it can be happen বলে হবে না, but it can be made to happen if money is spent. It does not happen every day but can be made to happen if money is spent. আচ্ছা তারপরে দেখেন 14 নাম্বার, আমি তাকে দীর্ঘদিন ধরে চিনি, I have known him for a long time. I have known him, I have known him for a long time, for a long time. I have known him for a long time. I have known him for a long time. Since. Long since. I have known him for a long time. আমি তাকে দীর্ঘদিন ধরে চিনি। I have known him for a long time. এখন বলেন এই পর্যন্ত কার কার কোয়েরি আছে? এই পর্যন্ত কার কার কোয়েরি আছে বলেন? এই পর্যন্ত কার কার কোয়েরি আছে? স্যার হ্যাঁ বলেন। 13 নাম্বারটা কি এভাবে করা যায়? ইট ডাজ নট হ্যাপেন এভরিডে বাট ইট ক্যান বি ডান বাই স্পেন্ডিং মানি। It does not happen every day but can be done by spending money, can be done by spending money. হ্যাঁ আপনি তুমি 50% মার্কস পাবা অঙ্কিতা, তুমি 50% মার্কস পাবা। আর কোনো কিছু, আর কোনো কোয়েরি বলেন?
আর কোনো কোয়েরি এই পর্যন্ত? কোনটা? আই হ্যাভ নোন টু হিম। আচ্ছা, অর্ধেক দিব আমরা, মানে প্যাসিভের সময় নো এর পরে টু হয়, এখানে টুটা হবে না, অর্ধেক মাস দিব। আর কোনো কোয়েরি? না। ওকে, নেক্সট আসেন, আমরা 15 থেকে যাই। প্রথম দিন তো আমরা একটু বেশি সময় নিচ্ছি জাস্ট ওভারঅল বিষয়টা ক্লিয়ার করার জন্য, যে আপনার লেভেলটা সত্যিকার অর্থেই কোথায় রয়েছে সেটা একদম ক্লিয়ার হয়ে যাবে আজকের এই অ্যাসেসমেন্ট টেস্টের পরে। মানে স্ট্রাকচারাল ইফিসিয়েন্সির দিক থেকে আপনি কোথায় আছেন সেটা ক্লিয়ার হবে। আচ্ছা, তারপর দেখেন, ঢাকার রাস্তাগুলো টাঙ্গাইলের রাস্তাগুলোর চেয়ে ভালো। ঢাকার রাস্তাগুলো টাঙ্গাইলের রাস্তাগুলোর চেয়ে ভালো। বলেন তো একজন, অফলাইন থেকে কি লিখছেন? হ্যাঁ, দ্য স্ট্রিটস অফ ঢাকা আর বেটার দেন দ্যাট অফ। দ্যাট হবে না, দোজ হবে? দোজ হবে। That তাহলে of আপনি দ্যাট যেহেতু দিয়েছেন, অর্ধেক নাম্বার দিচ্ছে আপাতত, একবার জিরো না, রিটেন তো জিরো এইভাবে নাই। আর কে লিখছেন? আরেকজন বলেন। The roads of Dhaka are better than those of Tangail. The roads of Dhaka are better than those of The Tangail. roots of হ্যাঁ, the roads of Dhaka are better than those of Tangail, ঠিক আছে। The roads of Dhaka are better than those of Tangail, are better than those of Tangail. Those of Tangail. The roads of Dhaka are better than those of Tangail. হ্যাঁ বলেন, পুরোটা বলেন, সম্পূর্ণটা বলেন, সম্পূর্ণটা বলেন, পুরোটা বলেন, সম্পূর্ণটা বলেন। ঢাকা ওয়ে আর বেটার দেন টাঙ্গাইল, মানে অ্যাপোস্ট্রফি করে অ্যাপোস্ট্রফি করতে চাচ্ছেন। ঢাকা ওয়ে আর বেটার দেন টাঙ্গাইল ওয়ে। অ্যাপোস্ট্রফিটা সাধারণত আমাদের অ্যাপোস্ট্রফিটা ব্যক্তির ক্ষেত্রে সাধারণত হয়তো না, এটা সেন্স আসে না, এই জন্য নাম্বারটা আপাতত দিচ্ছি না। সেন্স পুরাপুরি আসে না, এই কারণে নাম্বারটা আপাতত দিচ্ছি না আর কি। হ্যাঁ, আর কেউ ভিন্নভাবে কিছু লিখছেন? ডিফারেন্ট হয়তো আর কেউ কিছু লিখছেন? না। Then the roads of Tangal. Then the roads of Tangal. Then the roads of Tangal. Then the হ্যাঁ হবে, হবে। তাহলে the roads of Dhaka are better than then, মানে then the roads of Tangal, হ্যাঁ নাম্বার পাওয়া যাবে। 16 আসেন। তুমি আমার চেয়ে চালাক, কি লিখবো? ইউ আর ক্লেভারার দেন আই। মি বললে কিন্তু হবে না, ইউ আর ক্লেভারার দেন মি বললে হবে না, প্রোনাউন সাবজেক্টের সাথে সাবজেক্টের তুলনা হবে। 17, নিপা বিষয়টি জানে না, তাই না? নিপা ডাজ নট নো দ্য ম্যাটার, ডাজ শি? নিপা ডাজ নট নো দ্য ম্যাটার ডাজ শি? নিপা ডাজ নট নো দ্য ম্যাটার ডাজ শি? নিপা ডাজ নট নো দ্য ম্যাটার ডাজ শি? 18, বাংলাদেশ শুধু রোহিঙ্গাদের আশ্রয় দেয়নি, খাবারও দিয়েছে। বাংলাদেশ হ্যাজ not only given Bangladesh has not only given the Rohingyas food, আচ্ছা he given the Rohingyas, has given the Rohingyas এর পরে not only হবে, has given, হ্যাঁ, given the Rohingyas, Bangladesh has given the Rohingyas not only shelter but also food. Shelter but also food. 19, পুলিশ সন্ত্রাসী গ্রেফতার করতে পারতো। The police could have arrested that, could have অতি সক্ষমতা। The police, না সক্ষমতা, এটা could have লাগবে।
The police could have arrested the terrorist. The police could have arrested the terrorist. तुम কোথায় অ্যারেস্টেবল টু না, এখানে তো টু লাগবে না, অবজেক্ট সরাসরি অবজেক্ট, টু দরকার নাই। অ্যারেস্টেড আপনি এখানে 0.5 দেন। তোমরা বরং আজ রাতে সেখানে না যাও। ইউ হ্যাড বেটার নট গো দেয়ার টুনাইট। হ্যাড বেটার নট গো, টু বলা যাবে না। ইউ হ্যাড বেটার not go there tonight. You had better not go there tonight. You had better not go there tonight. তুমি বরং আগামী সেখানে না যাও। এখন স্কোর করেন, স্কোর করে দ্রুত লেখেন কার কত হলো। ইউ হ্যাড উড রাদার নট গো, হ্যাঁ উড রাদার নট গো লিখতে পারবেন, হ্যাঁ উড রাদার নট গো লেখা যাবে, উড রাদার নট গো লেখা যাবে, হ্যাঁ স্যার হ্যাঁ বলেন। এখানে কোয়েরি থাকলে একটু বলেন, আমরা তাহলে এটা ফুল স্ক্রিনে যাই, আমরা একটু ফুল স্ক্রিনে যাই। স্যার আমি 15 পাইছি। 15 পেয়েছেন, হ্যাঁ ওটা দাগ দেন। স্কোরটা আপনার যে অ্যাসেসমেন্ট টেস্টে দিয়েছে শীটের, দাগ দেন, নিচে দেখেন লেখা আছে স্কোর অবটেইন কত, স্কোর অবটেইন যেটা দেখেন এটা একটু দাগ দেন। হ্যাঁ দ্রুত, যারা অফলাইনে আছেন সবাই একটু স্কোরটা দ্রুত করেন, অফলাইনে যারা আছেন দ্রুত স্কোরটা করেন। স্যার এবং 13.5। আচ্ছা গুড, ওটা হ্যাঁ জিজ্ঞেস করবো, আগে একটু দাগায় নিক, 1 মিনিট দিচ্ছি সময়, দ্রুত লেখা। ওখানে খাতায় দাগ দেন কোন জায়গায় আছে, আমরা তাহলে একটু লেভেলটা দেখি আমাদের স্কোর অবটেইন কত এবং কে কোন লেভেলে আছি, চলেন আমরা একটু দেখে নিই। দেখেন তো 20 আউট অফ 20 কে কে আছেন অফলাইন অনলাইন মিলে, 20 আউট অফ 20, 20 আউট অফ 20 কে কে আছেন, নাই। আচ্ছা 20 পেলে কি করতে হবে, মানে তারা এক্সপার্ট ইউজার, তাদের জন্য এই রিটেন কোর্স দরকার নাই, আপনারা এক্সাম ব্যাচের মাধ্যমেই ভালো করতে পারবেন। রিটেন কোর্স না করে এক্সাম ব্যাচে ভর্তি হবেন, রিটেনের এক্সাম ব্যাচে। 15 প্লাস, ভেরি গুড ইউজার, কে কে আছেন অফলাইনে 15 প্লাস, নাই। অনলাইনে কার কার আছে 15 প্লাস, নাই। ওকে 10 থেকে 15 অফলাইনে কয়জন দেখি, 10 থেকে 15, এক স্যার আমি আছি স্যার। দুই, দুইজন 10 থেকে 15, গুড ইউজার। 10 থেকে 15 গুড ইউজার। অনলাইনে কে কে আছেন 10 থেকে 15 এর মধ্যে, স্যার মোরসালি আমি বাবলা, হোসেন স্যার। জি আচ্ছা স্যার। স্যার আমি স্যার আচ্ছা আমি অঙ্কিতা। অঙ্কিতা, 3 জন আছে, ওকে ফাইন। আচ্ছা এরপরে যাই, মানে এই এটা তিনটা এটা হলো গুড ইউজার, মানে 10 থেকে 15 মানে আপনার 70% এর মতো প্রায় সেন্টেন্স কারেক্ট হয়, লেভেলটা ভালো। এটা আমরা আরো একটু ইমপ্রুভ করলেই মোটামুটি ধরেন 70% এর কাছাকাছি মার্কসে চলে যেতে পারবো। আচ্ছা তারপরে যাই, এখানে 8 থেকে 9 কয়জন, 1 2 3 4 জন, অফলাইনে 4 জন, অনলাইনে 8 থেকে 9 কে কে দেখেন তো, কে কে অনলাইনে কে কে, না। আচ্ছা 5 থেকে 7, 5 ইমরান থেকে 7, ইমরান ইমরান অনলাইন কত ইমরান, ইমরান কত, জি স্যার 11.5 11.5, আমি তো হিসাব করছি 5 থেকে 7 এর মধ্যে, 11.5 তো অনেক ভালো, হ্যাঁ। আচ্ছা 5.5 থেকে 7 এর মধ্যে কেউ নাই, 0 থেকে 4 কেউ আছেন, 0 টু 4, 0 টু 4, 0 টু 4 অফলাইনে কেউ নাই, গুড।
খুব ভালো। অনলাইনে কেউ আছেন 0 to 4-এ? না, তাহলে খুব ভালো স্টুডেন্ট পেয়েছি এই ব্যাচে। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, ওকে, তাহলে এটা খুব ভালো ব্যাচ পেয়েছি আমরা বলা যায়। হ্যাঁ, তাহলে এখন যেটা হলো 0 থেকে 4 থাকলে আমরা কি করতাম আসলে? 0 থেকে 4 যারা থাকতেন যদি কেউ, তাদের ক্ষেত্রে আমরা বলছি যে এটা এক্সট্রিমলি লিমিটেড ইউজার, মানে আপনার লেভেলটা দুর্বল। তাদের জন্য আমরা এবার একটা বিশাল সুবিধা নিয়ে এসেছি, সেটা হলো যে এই রিটেনের পাশাপাশি বেসিকের আমরা 24টা রেকর্ডেড ক্লাস ফ্রি দিব, যেটা আমরা 2000 টাকা একটা কোর্স করাই বেসিক ইংলিশের। সেই কোর্সটা যারা রিটেনে ভর্তি হয়েছেন এবং এখানে 0 to 4 এর মধ্যে আছেন, তাদের জন্য ওই 24টা ক্লাস ফুললি ফ্রি পাবে। উদ্দেশ্য হলো যে ওদেরকে এখানে বের করে নিয়ে আসা, উদ্দেশ্য হলো এখান থেকে বের করে নিয়ে আসা। হ্যাঁ, এটা তো ওইটার লেভেলে নাই, তাহলে আপনাদের ওইটা লাগবে না। চলুন আমরা তাহলে এবার একটু শুরু করি। আমরা যেটা হলো এই কোর্সের জন্য আমরা পড়বো হলো এই বইটা, আমাদের হাউ টু লার্ন রিটেন ইংলিশ, যে বইটা রয়েছে হাউ টু লার্ন রিটেন ইংলিশ। এই বইটা আপনাদের অনেকের কাছেই আছে, অনেকের কাছেই এই বইটা আপনাদের রয়েছে। যাদের কাছে নেই, বিশেষ করে যাদের টার্গেট শুধু বিসিএস, এটা নতুন এডিশন চলে আসবে 1 সপ্তাহের মধ্যে। যাদের টার্গেট শুধু বিসিএস তারা ওই বইটা নেবেন, আর যাদের বিসিএস এন্ড ব্যাংক বোথ তারা এটা নেবেন, সাথে ফোকাস রাইটিং এর যে বইটা আছে আমাদের, ওইটা নিলেই কভার হয়ে যাবে। আচ্ছা, আর কারণ আমরা বিসিএস এর বইটা আবার আলাদা করে দিচ্ছি, বিসিএস এর বইটা ফুললি বিসিএস এর জন্য নিয়ে আসি। এই জন্য যাদের টার্গেট বিসিএস এন্ড ব্যাংক বোথ তারা হাউ টু লার্ন রিটেন ইংলিশের 8th এডিশনটা পড়বেন। আর যাদের টার্গেট শুধু বিসিএস তারা হাউ টু লার্ন বিসিএস রিটেন ইংলিশ 9th এডিশনটা পড়বেন। আচ্ছা, চলুন আমরা তাহলে শুরু করবো এখন। আমাদের একটু কোর্স আউটলাইন দিয়েছিলাম আপনাদের, দেখেন তো কোর্স আউটলাইনটা কি দেখেছেন? জি স্যার, দেখছি স্যার। আচ্ছা, কোর্স আউটলাইনটা দেখেছেন। আমাদের কি প্রথমে কি আছে দেখেন তো। স্যার ওই মডেলের ফার্স্ট অংশ। হ্যাঁ, ওকে, চলুন আমরা একটু যাই। একটু একটা মিনিট। চলুন তাহলে আমরা যেটা বলছিলাম, তার মানে এখানে আমরা আমাদের এভারেজ স্কোর যদি বলি, দেখেন সেটা কিন্তু আপনাদের বেশ ভালো একটা স্কোর হয়েছে। আমরা যদি বলি একটা ভালো একটা স্কোর হয়েছে, কারণ মোটামুটি সর্বনিম্ন স্কোর 5 থেকে 7 বোধহয় একজন বা দুইজন, আর সব আমাদের মিনিমাম স্কোর 8 থেকে 9, মানে এখানে যারা আসছেন তাদের কমপক্ষে 50% সেন্টেন্স একদম ফুল কারেক্ট হচ্ছে। তো এখান থেকে আমরা যেটা করব যে আমরা চেষ্টা করবো 90% সেন্টেন্স কারেক্ট করা, মানে এই যে টেস্ট, এই মানের টেস্টে যখন 17-18 মার্কস আমাদের পেতে হবে, মানে পেলে একদম 17-18 পেলে কি হবে, আমরা এখানে যদি 17-18 পাই, তাহলে যেটা হবে আমার এক্সপিরিয়েন্স থেকে যেটা দেখেছি সেটা হলো, ধরেন বাংলাদেশে যদি রিটেন স্কিলের কথা বলছি, প্রিলি পাস করার যোগ্যতা যাদের আছে, মানে প্রিলি পাস করার যোগ্যতা আছে কিন্তু এইরকম সেন্টেন্সে আপনি 17-18 মার্কস পান, তাহলে আপনি অবশ্যই তাদের 300 জনের মধ্যে থাকবেন। বিসিএ যারা পরীক্ষা দেয় তাদের রিটেন স্কোর যদি আমরা হিসাব করি, আপনি অবশ্যই অবশ্যই 300 জনের মধ্যে থাকবেন, 200 থেকে 300। তার মানে 17-18 পেলে বাংলাদেশ ব্যাংকের এডি, জেনারেল ক্যাডার, এগুলাতে আপনি চলে আসবেন। তো এখন যে তার মানে আমি যে 7 পেয়ে থাকি, তাহলে আমাদের টার্গেট, আমার টার্গেট থাকবে মিনিমাম 15-16 ধরেন। যদি আমি 10 পেয়ে থাকি ওইখানে টার্গেট, যদি 12-13 পেয়ে থাকি ওইখানে টার্গেট। আর যারা এখানে 14-15 লেভেলে আছি, তাদের আরেকটু এফোর্ট দিলে আমরা ওইটা কিন্তু ওই 16-17-18 লেভেল চলে যাব। এইভাবে আমাদের টার্গেট থাকবে, সেন্টেন্স গুলো শুদ্ধ করে লেখা। এটার জন্য প্রথম 10-12টা ক্লাস আমরা স্ট্রাকচারাল ডেভেলপমেন্টের উপর নিব। তো আজকে একটু শুরু করব আমরা। চলুন, আমাদের কোর্স আউটলাইনে যেটা আছে ইউজেস অফ মডাল ভার্বস, আমরা এটা পড়াই এই কারণে যে মডাল ভার্বস গুলো একটু ডিফারেন্ট। ইউজেস অফ মডাল ভার্বস, ইউজেস অফ মডাল ভার্বস, এগুলো ডিফারেন্ট কেন? মডাল ভার্বস গুলো ডিফারেন্ট হলো কারণ এগুলো একই মডাল ভিন্ন ভিন্ন টেন্সে ব্যবহৃত হতে পারে, ভিন্ন ভিন্ন অর্থ প্রদান করে। এই কারণে প্রত্যেকটা মডালস আমাদের আলাদাভাবে দেখতে হবে। আমরা প্রথমে যদি যাই, সবার আগে দেখেন কুড প্লাস মূল ভার্ব, কুড প্লাস মূল ভার্ব, সবচেয়ে ঝামেলার মডাল হলো এটা।
কুড প্লাস মূল ভার্ব হলো আমাদের সবচেয়ে ঝামেলার মডেল, কারণ এর সকল টেন্সে বসে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, সব টেন্সে বসে। এটা দুইটা প্রয়োগ, একটা হলো প্রথমে যদি আমরা বলি পোলাইট এক্সপ্রেশনে বা ভদ্র বিভক্তিতে বর্তমানে ক্যান এর পরিবর্তে পোলাইট এক্সপ্রেশনে বা ভদ্র অভিব্যক্তিতে ক্যান এর পরিবর্তে কুড বসে। পোলাইট এক্সপ্রেশনে বা ভদ্র অভিব্যক্তিতে ক্যান এর পরিবর্তে কুড বসে। যদি আপনি এরকম বলেন যে আপনি কি বইটি এদিকে দিতে পারেন, আপনি কি বইটি এদিকে দিতে পারেন, আপনি কি বইটি এদিকে দিতে পারেন, কুড ইউ পাস দ্য বুক হিয়ার, কুড ইউ পাস দ্য বুক হিয়ার, আপনি কি বইটি এদিকে দিতে পারেন। যদি বলেন আপনি কি আমার একটা উপকার করতে পারেন, আপনি আপনি কি আমার একটা উপকার করতে পারেন, কুড ইউ ডু মি এ ফেভার, ডু ফেভার মানে উপকার করা, কুড ইউ ডু মি এ ফেভার, কুড ইউ ডু মি আ ফেভার। দেখেন আপনি কি আমার একটা উপকার করতে পারেন, কুড ইউ ডু মি এ ফেভার, ডু ফেভার উপকার করা। তাহলে পোলাইট এক্সপ্রেশনে ক্যানের পরিবর্তে কুড, ক্যানের পরিবর্তে আমরা কুড ব্যবহার করতে পারবো কখন, যখন এক্সপ্রেশনটা পোলাইট বা ভদ্র অভিব্যক্তি হবে। আচ্ছা, এটা হলো প্রথম ব্যবহার। আরেকটা বি নাম্বার যে বলি যে লাস্টিং অ্যাবিলিটি অফ দ্য পাস্ট, অতীতের দীর্ঘস্থায়ী ক্ষমতা বুঝাতে, অতীতের দীর্ঘস্থায়ী ক্ষমতা বুঝাতে, দীর্ঘস্থায়ী ক্ষমতা বুঝাতে, অতীতের দীর্ঘস্থায়ী ক্ষমতা বুঝাতে একটা সাবজেক্ট অতীতে দীর্ঘ সময় ধরে একটা কাজ করতে পারতো, একবার দিবেন না, দীর্ঘ সময় ধরে, তখনই কেবল কুড প্লাস মূল ভার্ব হবে। যেমন আমরা যখন গ্রামে ছিলাম তখন নদীতে সাঁতার কাটতে পারতাম, বা সে যখন বিদ্যালয়ের ছাত্র ছিল তখন ভালো ক্রিকেট খেলতে পারতো দীর্ঘ সময়। যেমন আমি যদি এরকম বলি, দেখেন রানা যখন বিদ্যালয়ের ছাত্র ছিল, রানা যখন বিদ্যালয়ের ছাত্র ছিল তখন ভালো ক্রিকেট খেলতে পারতো, ভালো ক্রিকেট খেলতে পারতো। রানা যখন বিদ্যালয়ের ছাত্র ছিল তখন ভালো ক্রিকেট খেলতে পারতো। দেখেন, তাহলে রানা কুড প্লে ক্রিকেট ওয়েল হোয়েন হি ওয়াজ স্কুল স্টুডেন্ট, রানা কুড প্লে ক্রিকেট ওয়েল, রানা কুড প্লে ক্রিকেট ওয়েল হোয়েন হি ওয়াজ স্কুল স্টুডেন্ট, হোয়েন হি ওয়াজ স্কুল স্টুডেন্ট। রানা কুড প্লে ক্রিকেট ওয়েল হোয়েন হি ওয়াজ স্কুল স্টুডেন্ট, রানা কুড প্লে ক্রিকেট ওয়েল হোয়েন হি ওয়াজ এ স্কুল স্টুডেন্ট। তাহলে অতীতে দীর্ঘস্থায়ী ক্ষমতা হলে আমাদের কুড প্লাস মূল ভার্ব ব্যবহৃত হবে। অতীতে দীর্ঘস্থায়ী ক্ষমতা কুড প্লাস মূল ভার্ব। কিন্তু অতীতের একবারের ক্ষমতা বুঝালে কুড প্লাস মূল ভার্ব হবে না, সেক্ষেত্রে ম্যানেজ টু প্লাস মূল ভার্ব হয়, সেটা চলেন দেখি। কিন্তু অতীতের একবারের ক্ষমতা বুঝালে কুড বসে না, কিন্তু অতীতের একবারের ক্ষমতা বুঝালে, কিন্তু অতীতের একবারের ক্ষমতা বুঝালে, ক্ষমতা বুঝালে কুড বসে না। এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে দেখেন ম্যানেজ টু প্লাস মূল ভার্ব, ম্যানেজ টু প্লাস মূল ভার্ব, অথবা ওয়াজ অবলিক ওয়ার এবল টু প্লাস মূল ভার্ব বসে, দুইটা যে কোনো একটা। অতীতের একবারের ক্ষমতা বুঝালে কুড ব্যবহার করা যাবে না, এক্ষেত্রে ম্যানেজ টু প্লাস মূল ভার্ব অথবা ওয়াজ অবলিক ওয়ার এবল টু মূল ভার্ব হবে। অতীতের একবারের ক্ষমতা কোনগুলো, যদি আপনি বলেন যে ঝড়ের রাতে আমরা নদীটি পার হতে পেরেছিলাম, দীর্ঘস্থায়ী ক্ষমতা না একবারের ক্ষমতা, একবারের। যদি বলেন সেদিন আমরা মন্ত্রীকে রাজি করাতে পেরেছিলাম, একবারের ক্ষমতা। তাহলে লেখেন দুইটা সেন্টেন্স, ঝড়ের রাতে আমরা নদীটি পার হতে পেরেছিলাম, ঝড়ের রাতে, ঝড়ের রাতে
ঝড়ের রাতে আমরা নদীটি পার হতে পেরেছিলাম। ঝড়ের রাতে আমরা নদীটি পার হতে পেরেছিলাম। 2 নম্বর, আমরা সেদিন মন্ত্রীকে রাজি করাতে পেরেছিলাম। আমরা সেদিন মন্ত্রীকে রাজি করাতে পেরেছিলাম। ঝড়ের রাতে আমরা নদীটি পার হতে পেরেছিলাম। আমরা সেদিন মন্ত্রীকে রাজি করাতে পেরেছিলাম। লেখেন কটা সেন্টেন্স, 2টা সেন্টেন্স লেখেন। জি স্যার। আচ্ছা, আমরা তাহলে যাই। অনলাইন থেকে একজনকে জিজ্ঞেস করি। অনলাইন থেকে যাচ্ছি হলো কার কাছে? নওশিন শারমিলি লিখছেন, জি স্যার। জি বলেন স্যার। বলেন। We were able to cross the river at stormy night. স্টর্মি নাইটের একটা প্রিপজিশন লাগবে, সেটা কি হবে? উই ওয়ার অন এবল হবে, টু ক্রস অন দ্য রিভার। অন হবে স্যার। প্রিপজিশন অন, এট, অফ, কোনটা? ইন। অন অন হবে স্যার। অন হবে। রাতের আগে প্রিপজিশন হয় নরমালি এট। রাতের পূর্বে কোনো কোয়ালিফাইং ওয়ার্ড বা অ্যাডজেক্টিভ থাকলে প্রিপজিশন হয় অন। তাহলে উই ম্যানেজ টু অথবা উই ওয়ার এবল টু ক্রস দ্য রিভার অন দ্য স্টর্মি নাইট। দেখেন, উই ম্যানেজ টু ক্রস দ্য রিভার অন দ্য স্টর্মি নাইট। উই ম্যানেজ টু বা ওয়ার এবল টু। আচ্ছা, তারপরটা, আমরা সেদিন মন্ত্রীকে রাজি করাতে পেরেছিলাম। হ্যাঁ, নওশিম, হ্যাঁ শারমিলি We বলেন। হ্যাঁ, we were able to অথবা manage to convince the yes, minister. convince the minister. Yes, we were able to convince the minister that day. Yes, manage to convince, that day সামনে আনা যাবে। হ্যাঁ, we were able to বা manage to able to convince the minister that day. We were able to manage to convince the minister that day. We were able to manage to convince the minister that day. যদি অ্যাগ্রি আনে তাহলে মেক দ্য মিনিস্টার অ্যাগ্রি, মানে অ্যাগ্রি অর্থ একমত হওয়া, হয়, করাও হয়। এই জন্য মেক দ্য মিনিস্টার অ্যাগ্রি। অ্যাগ্রি দিলে মেক দ্য মিনিস্টার অ্যাগ্রি। আচ্ছা, নেক্সট আসেন, কুড নট স্যার প্লাস। আমি হ্যাঁ, মিনিস্টার এগ্রি করছি স্যার এটা। মেক দ্য মিনিস্টার অ্যাগ্রি করা যাবে। হ্যাঁ, মেক দ্য মিনিস্টার অ্যাগ্রি অবশ্যই হবে। নেক্সট আসেন, কুড নট প্লাস মূল ভার্ব। কুড নট প্লাস মূল ভার্ব। কুড নট প্লাস মূল ভার্ব, এটা হলো অতীত অক্ষমতা বোঝাতে বসে। এটা হলো অতীত
অক্ষমতা অক্ষমতা বুঝাতে বসে। কুড নট প্লাস মূল ভার্ব, অতীত অক্ষমতা বুঝাতে বসে, মানে অতীতে কোনো সমস্যার কারণে সাবজেক্ট কোনো কাজ করতে পারেনি। অতীতে কোনো সমস্যার কারণে সাবজেক্ট কোনো কাজ করতে পারেনি, যেমন টাকার অভাবে সে পড়াশোনা শেষ করতে পারেনি, অসুস্থতার কারণে সেখানে যেতে পারেনি, এরকম। যেমন আপনি যদি বলেন, দেখেন যে জনবল সংকটের কারণে, জনবল সংকটের কারণে আমরা সেদিন সময় মতো কাজটি শেষ করতে পারিনি। কাজটি শেষ করতে পারিনি জনবল সংকটের কারণে। তাহলে উই কুড নট ফিনিশ দ্য ওয়ার্ক ভেরি টাইমলি, উই কুড নট ফিনিশ দ্য ওয়ার্ক টাইমলি দ্যাট ডে, সেদিন। জনবল সংকট ফর দ্য ক্রাইসিস অফ ম্যান পাওয়ার, ফর দ্য ক্রাইসিস বা স্কেয়ারসিটি অফ ম্যান পাওয়ার, স্কেয়ারসিটি অফ ম্যান পাওয়ার, for the crisis of manpower বা scarcity of manpower. We could not finish the work timely that day for the scarcity of manpower বা crisis of manpower. For the scarcity of manpower বা crisis of manpower. আচ্ছা, একটা লেখেন যে টাকার অভাবে তিনি পড়াশোনা শেষ করতে পারেননি। 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 He could not finish the work বা he could not continue his study বা finish his study for want of money. He could not continue his study বা finish his study বা complete his study for want of money, He could not complete his study for want of money. He could not, হ্যাঁ for lack of money দেওয়া যাবে, scarcity of money, for want of money সবই দেওয়া যাবে। তাহলে he could not complete his study for want of money বা scarcity of money. Okay, next question. Could have plus verb pp. Could have plus verb pp যদি বলি আমরা, could have plus verb pp, could have plus verb pp, অতীত সক্ষমতা বুঝাতে বসে। সক্ষমতা বুঝাতে বসে। কুড হ্যাভ প্লাস ভার্ব, অতীত সক্ষমতা। অতীত সক্ষমতা কি? আসলে অতীতে একটা কাজ করার সুযোগ সৃষ্টি হয়েছিল, কিন্তু সেটা কাজে লাগানো হয়নি বা হেলায় নষ্ট করা হয়েছে। সাবজেক্টের হাতে সুযোগটা ছিল, কিন্তু সেটা কাজে লাগায়নি বা হেলায় নষ্ট করেছে। এরকম হলেই কেবল কুড হ্যাভ প্লাস ভার্ব পিপিতে যাওয়া যাবে। যেমন আপনি যদি বলেন যে পুলিশ সেদিন কুখ্যাত সন্ত্রাসীকে আইনের আওতায় আনতে পারত, এটা পুলিশের সাথে মধ্যে ছিল, তাহলে এখানে কুড হ্যাভ প্লাস ভার্ব পিপি। যদি লিখি, দেখেন পুলিশ সেদিন কুখ্যাত সন্ত্রাসীটিকে আইনের আওতায় আনতে পারত, আইনের আওতায় আনতে পারত। 2 নাম্বার, তুমি পরীক্ষায় আরো ভালো করতে পারতে, আরো ভালো করতে পারতে, 3 নাম্বার, আমরা আগেই সচেতন হতে পারতাম, সচেতন হতে পারতাম, আমরা আগেই সচেতন হতে পারতাম, লেখেন।
আমরা আগেই সচেতন হতে পারতাম। পুলিশ সেদিন কুখ্যাত সন্ত্রাসী আইনের আওতায় আনতে পারতো। তুমি পরীক্ষায় আরো ভালো করতে পারতে। আমরা আগেই সচেতন হতে পারতাম। আমরা আগেই সচেতন হতে পারতাম। পুলিশ সেদিন কুখ্যাত সন্ত্রাসী গ্রেপ্তার করতে পারতো। তুমি পরীক্ষা আরো ভালো করতে পারতে। আমরা আগেই সচেতন হতে পারতাম। বলেন, রোমান বলেন। পুলিশ সেদিন কুখ্যাত সন্ত্রাসী আইনের আওতায় আনতে পারতো। রোমান, হ্যাঁ, কি লিখছেন? ওই যে আইনের আওতায় আনতে পারতো, মানে আইনের আওতায় আনতে পারতো এটা। দ্য পুলিশ কুড হ্যাভ আরেকজন কুড হ্যাভ, হ্যাঁ হ্যাঁ, brought the terrorist under the law, that is না, brought the terrorist under the law, brought the terrorist under the law। হ্যাঁ, তাহলে দেখেন এখানে the police could have brought, but again could have brought the terrorist, হ্যাঁ হবে, বটটা ভালো। terrorist under the law that day, under the law that day, terrorist under the law that day, terrorist under the law। ও notorious আছে না, হ্যাঁ, কুখ্যাত, the notorious, then notorious terrorist, notorious terrorist under the law that day, under the law that, হ্যাঁ, রোমান বলেন অফলাইন থেকে। তুমি পরীক্ষা আরো ভালো করতে পারতে। you could have done well in the, could have done better in the examination, হ্যাঁ। you could have made better result in the examination, হ্যাঁ বলা যাবে। বা you could have done better in the examination, আরো ভালো তো, you could have done better in the examination। you could have done better in the examination, you could have done better in the examination। আমরা আগেই সচেতন হতে পারতাম। আমরা আগেই সচেতন হতে পারতাম, হ্যাঁ। রোমান কি লিখছেন? গুড, এটা বিন, ফাইন। উই কুড হ্যাভ বিন কনসিয়াস আর্লিয়ার, ফাইন। we could have been conscious earlier, we could have been, be মানে হবে be এর পাশে been, we could have been conscious earlier, we could have been conscious earlier, we could have been conscious earlier। আমরা আগেই সচেতন হতে পারতাম। we could have, be মানে হওয়া, সেই be এর past participle form হলো been। আচ্ছা, আপনারা যারা অফলাইনে ভর্তি হয়েছেন কিন্তু এই গ্রুপের লিঙ্কটা পান নাই, তা আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন, গ্রুপের লিঙ্কটা দিয়ে দেবো, হ্যাঁ, রেকর্ডটা দেখতে পারবেন সাথে। হ্যাঁ,
রেকর্ডেড ক্লাস থাকবে আনলিমিটেড পিরিয়ড অফ টাইম। আপনার অফলাইনে যারা আছেন তারাও অ্যাক্সেস পাবেন, হ্যাঁ, আর অনলাইনে যারা আছে তারা তো পাবেই। যারা অফলাইনে আছেন, আপনারা যারা আজকে ভর্তি হয়েছেন কিন্তু গ্রুপের লিঙ্ক আপনাদের দেয়নি, তারা আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে লিঙ্ক মেসেজ দিলেই আমরা লিঙ্কটা দিয়ে দেবো, হ্যাঁ। অ্যাড হয়ে গেলে এটা দেখতে পারবেন, মানে কোনো কারণে মিস হলে রেকর্ড দেখে নিতে পারবেন, অথবা বাড়িতে গেছেন বা বাসায় গেছেন ওইখান থেকেও যুক্ত হতে পারবেন। এটা হলো সবচেয়ে বড় সুবিধা অফলাইন এবং অনলাইন। এবং রেকর্ডগুলো আনলিমিটেড পিরিয়ড অফ টাইম পর্যন্ত থাকবে। যারা পরের বিসিএস দিবেন, কারণ অনেকেই বিসিএস তো অনেকগুলো দেন, যে এটা প্রথম বা দ্বিতীয় আরো দিবেন, তখন আপনি ক্লাসগুলো দেখতে পাবেন, তখনও ক্লাসগুলো দেখতে পারবেন। নেক্সট যাই আমরা। এরপরে মাইট হ্যাভ প্লাস ভার্ব পিপি। মাইট হ্যাভ প্লাস ভার্ব পিপি। মাইট হ্যাভ প্লাস ভার্ব পিপি। অতীত সম্ভাবনা, অতীত সম্ভাবনা বুঝাতে, অতীত সম্ভাবনা বুঝাতে বসে। মাইট হ্যাভ প্লাস ভার্ব পিপি অতীত সম্ভাবনা বুঝাতে বসে। বাংলা অর্থের দিক থেকে কুড হ্যাভ এবং মাইট হ্যাভ এর মধ্যে বাংলার অর্থে কোনো পার্থক্য নাই। সেন্স থেকে বুঝতে হবে যে এখানে কুড হ্যাভ হবে, এখানে মাইট হ্যাভ। কুড হ্যাভ বললাম অতীত সক্ষমতা। অতীত সক্ষমতা মানে কি? অতীত একটা কাজ করার সুযোগ সৃষ্টি হয়েছিল কিন্তু সেটা কাজে লাগেনি, হেলায় নষ্ট করেছে, সেটা হলো আমাদের কুড হ্যাভ প্লাস ভার্ব পিপি। মাইট হ্যাভ হলো অতীত সম্ভাবনা। অতীত একটা কাজ করার সুযোগ সৃষ্টি হয়েছিল কিন্তু সেটি কাজে লাগায়নি বা হেলায় নষ্ট করেছে, এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে মাইট হ্যাভ প্লাস ভার্ব পিপি। অতীত সম্ভাবনা মানে হলো, দেখেন যে অতীতে একটি কাজ করার সুযোগ সৃষ্টি হয়েছিল, অতীতে একটি কাজ করার সুযোগ সৃষ্টি হয়েছিল, সৃষ্টি হয়েছিল কিন্তু তা কাজে লাগানো হয়নি, কিন্তু তা কাজে লাগানো হয়নি, কাজে লাগানো হয়নি বা হেলায় নষ্ট করা, নষ্ট করা, নষ্ট করা হয়েছে বুঝাতে। অতীতে একটি কাজের সুযোগ সৃষ্টি হয়েছিল কিন্তু সেটি কাজে লাগানো হয়নি বা হেলায় নষ্ট করা হয়েছে বুঝাতে। অতীতে একটি কাজের সুযোগ সৃষ্টি হয়েছিল কিন্তু সেটি কাজে লাগানো হয়নি বা শব্দ হচ্ছে কেন? দরকার নাই কিন্তু শব্দ হয় কেন? দেখ, বন্ধ থাক। আচ্ছা, ওটা ছাড়া চলে না, দেখেন তো বাতাস আছে পর্যাপ্ত? ওকে, তাহলে লাগবে না, কারণ ওইদিকে তো প্রচুর বাতাস থাকার কথা। হ্যাঁ, ওকে। তাহলে দেখেন এখানে যেটা বলা হলো যে অতীতে একটি কাজ করার সুযোগ সৃষ্টি হয়েছিল কিন্তু তা কাজে লাগানো হয়নি বা হেলায় নষ্ট করা হয়েছে বুঝাতে কুড হ্যাভ প্লাস ভার্ব পিপি হবে। যেমন আমি এরকম যদি ও কি বললাম, না এটা হেলায়, না আমাদের একটু ভুল হলো, তো এটা তো কুড হ্যাভ ছিল তাই না? না, এটা সরি, সেটা তো আমরা বলেছি যে কুড হ্যাভ, হেলায় নষ্ট করা হয়েছে বুঝাতে, সেটা হলো কুড হ্যাভ। মাইট হ্যাভ এটা না, সরি, এটা কুড হ্যাভ, এটাই রিপিট হয়ে গেছে। এটা হলো অতীত সম্ভাবনা, মানে অতীতে একটা ঘটনা ঘটার সম্ভাবনা ছিল কিন্তু সেটি ঘটেনি কোনো না কোনো কারণে, আর সেই কারণটা সাবজেক্টের নিয়ন্ত্রণে ছিল না, সাবজেক্টের নিয়ন্ত্রণের বাইরে ছিল। কুড হ্যাভ হলো নিয়ন্ত্রণের ভিতরে, এটা নিয়ন্ত্রণের বাইরে। অতীতে একটি ঘটনা ঘটার সম্ভাবনা ছিল, অতীতে একটি ঘটনা ঘটার সম্ভাবনা ছিল, ঘটনা ঘটার সম্ভাবনা ছিল কিন্তু তা ঘটেনি, কিন্তু তা ঘটেনি কোনো না কোনো কারণে, আচ্ছা ঘটেনি কোনো না কোনো কারণে, আর সেই কারণটি সাবজেক্টের নিয়ন্ত্রণে ছিল না, সাবজেক্টের নিয়ন্ত্রণে ছিল না। পরিবেশ পরিবেশ পরিস্থিতির উপর নির্ভরশীল ছিল, পরিবেশ পরিস্থিতির উপর উপর নির্ভরশীল ছিল। দেখেন
অতীতে একটি ঘটনা ঘটার সম্ভাবনা ছিল কিন্তু তা ঘটেনি কোনো না কোনো কারণে, আর সেই কারণটি সাবজেক্টের নিয়ন্ত্রণে ছিল না, পরিবেশ পরিস্থিতির উপর নির্ভরশীল ছিল। এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ইউজ করব কু মাইট হ্যাভ প্লাস ভার্ব টু বি। যদি আপনি এরকম বলেন, দেখেন আমরা সেদিন বিপদে পড়তে পারতাম, আমরা সেদিন বিপদে পড়তে পারতাম। দেখেন তো এটা কিরকম যে আমরা বিপদে পড়তে পারতাম কিন্তু ইচ্ছা করে পড়িনি, এরকম না, এটা তো ইচ্ছা করে না, মানে ওই সিচুয়েশন থেকে ফরচুনেটলি বেঁচে গেছি। যে আমরা সেদিন বিপদে পড়তে পারতাম, দেখেন উই মাইট হ্যাভ ফলেন ইন ডেঞ্জার দ্যাট ডে। যে আমরা সেদিন বিপদে পড়তে পারতাম, উই মাইট হ্যাভ ফলেন ইন ডেঞ্জার দ্যাট ডে। আমরা সেদিন বিপদে পড়তে পারতাম, বিপদে পড়তে পারতাম, আমরা সেদিন বিপদে পড়তে পারতাম। উই মাইট হ্যাভ ফলেন ইন ডেঞ্জার দ্যাট ডে। উই মাইট হ্যাভ fallen in danger that day. We might have fallen in danger that day. আমরা সেদিন বিপদে পড়তে পারতাম। 2 নাম্বার, তিনি সেদিন মারা যেতে পারতেন, তিনি সেদিন মারা যেতে পারতেন। He might have died that day. তিনি সেদিন মারা যেতে পারতেন, তিনি সেদিন মারা যেতে পারতেন। He might have died that day. He might have died that day. তিনি সেদিন মারা যেতে পারতেন। He might have died that day. মারা যেতে পারতেন কিন্তু ফরচুনেটলি বেঁচে গেছেন। মারা যেতে পারতেন কিন্তু ফরচুনেটলি বেঁচে গেছেন, তাহলে he might have died that day, তিনি সেদিন মারা যেতে পারতেন। তাহলে অতীত সম্ভাবনা হলে might have প্লাস ভার্ব পিপি, অতীত সক্ষমতা could have প্লাস ভার্ব পিপি। যেটা কিন্তু একদম স্পেসিফিক থাকতে হবে। নেক্সট ওয়ান আসেন। মাস্ট প্লাস মূল ভার্ব যদি আমরা বলি, মাস্ট প্লাস মূল ভার্ব, মাস্ট প্লাস মূল ভার্ব ভবিষ্যৎ কাজের বাধ্যবাধকতা বোঝাতে বসে, ভবিষ্যৎ কাজের বাধ্যবাধকতা বোঝাতে বসে, ভবিষ্যৎ কাজের বাধ্যবাধকতা বোঝাতে বসে, ভবিষ্যৎ কাজের বাধ্যবাধকতা বোঝাতে বসে। ভবিষ্যতে সাবজেক্ট একটা কাজ করতে হবে বাধ্যতামূলক, তখন আমরা মাস্ট প্লাস মূল ভার্ব ব্যবহার করব। যেমন এরকম যদি বলি যে আমরা অবশ্যই আজ রাতে হাসপাতালে যাব। উই মাস্ট গো টু হসপিটাল টুনাইট। উই মাস্ট গো টু হসপিটাল টুনাইট। উই মাস্ট গো টু হসপিটাল টুনাইট, আমরা অবশ্যই হাসপাতালে যাব। তিনি অবশ্যই সচেতন হবেন, তিনি অবশ্যই সচেতন হবেন, তিনি অবশ্যই সচেতন হবেন। হি মাস্ট বি কনসাস, হি মাস্ট বি কনসাস, তিনি অবশ্যই সচেতন হবেন। 3 নাম্বার, তার অবশ্যই কাণ্ডজ্ঞান থাকবে, কাণ্ডজ্ঞান থাকবে। একটা সেন্টেন্স লেখেন আপনারা, তার অবশ্যই কাণ্ডজ্ঞান থাকবে, তার অবশ্যই কাণ্ডজ্ঞান থাকবে, তার অবশ্যই কাণ্ডজ্ঞান থাকবে। তার অবশ্যই কাণ্ডজ্ঞান, মোরসান বাবলা কি লিখবো? হ্যাঁ, হি মাস্ট হ্যাভ কমন সেন্স, একদম ইজি। হ্যাঁ, হি মাস্ট হ্যাভ কমন সেন্স, এটা সবাই পারবো আমরা। হি মাস্ট হ্যাভ কমন সেন্স, হি মাস্ট হ্যাভ কমন সেন্স, হি মাস্ট হ্যাভ কমন সেন্স, তার অবশ্যই কাণ্ডজ্ঞান থাকবে। হি মাস্ট হ্যাভ কমন সেন্স।
স্যার হ্যাবের জায়গায় বি দিলে হবে না? না, এটা থাকা বুঝাচ্ছে, তো থাকা বুঝালে কিন্তু হ্যাবের জায়গায় বি দেওয়া যাবে না। থাকা বুঝালে মাস্টের পরে হ্যাভ, হওয়া বুঝালে মাস্টের পরে বি, হওয়া বুঝালে মাস্টের পরে বি, থাকা বুঝালে মাস্টের পরে হ্যাভ, আর যাওয়া বুঝালে মাস্টের পরে গো। মাস্ট হ্যাভ প্লাস ভার্ব পিপি, মাস্ট হ্যাভ প্লাস ভার্ব পিপি। অতীত ঘটনার যৌক্তিক অনুমান, অতীত ঘটনার যৌক্তিক অনুমান বুঝাতে বসে, অতীত ঘটনার যৌক্তিক অনুমান বোঝাতে বসে। অতীতে একটা ঘটনা ঘটেছে, সেটা যৌক্তিকভাবে যখন অনুমান করা যাবে তখন মাস্ট হ্যাভ প্লাস ভার্ব পিপি হয়। অতীত ঘটনার যৌক্তিক অনুমান বোঝাতে বসে, অর্থাৎ অতীতে একটা ঘটনা ঘটেছে, আরেকটি ঘটনার মাধ্যমে যখন যৌক্তিকভাবে সেটি অনুমান করা যায় তখন মাস্ট হ্যাভ প্লাস ভার্ব পিপি হবে। যেমন ধরেন, আপনি সকাল উঠে দেখলেন যে রাস্তাটি হাঁটু পানিতে তলিয়ে গেছে, বা রাস্তাটি গোছা পানিতে তলিয়ে গেছে। সেখানে তো অনুমান করা যাবে না যে গত রাতে অবশ্যই ভারী বৃষ্টি হয়েছে। এটা দেখে যে সাইফুল এবছর বিসিএস ক্যাডার হয়েছে, সেখান থেকে অনুমান করা যাবে না সে অবশ্যই কঠোর পরিশ্রম করেছে। তাহলে একটা ঘটনা দেখে আরেকটা ঘটনার অনুমান নির্দেশ করতে আমরা মাস্ট হ্যাভ প্লাস ভার্ব পিপি ব্যবহার করি। লেখেন যে রাস্তাটি গোছা পানিতে তলিয়ে গেছে, রাস্তাটি গোছা পানিতে তলিয়ে গেছে, গোছা পানিতে তলিয়ে গেছে, তলিয়ে গেছে। তাহলে গত রাতে অবশ্যই ভারী বৃষ্টি হয়েছে, গত রাতে অবশ্যই ভারী বৃষ্টি হয়েছে, ভারী বৃষ্টি হয়েছে। রানা এবছর বিসিএস ক্যাডার হয়েছে, সে অবশ্যই কঠোর পরিশ্রম করেছে। রানা এবছর বিসিএস ক্যাডার হয়েছে, বিসিএস ক্যাডার হয়েছে, সে অবশ্যই কঠোর পরিশ্রম করেছে, অবশ্যই কঠোর পরিশ্রম করেছে, অবশ্যই কঠোর পরিশ্রম করেছে। 3 নাম্বার, 3 নাম্বার লেখেন গত রাতে, গত রাতে ছবিটি দেখার সময়, ছবিটি দেখার সময় তারা খুব হাসতেছিল, খুব হাসতেছিল। ছবিটি অবশ্যই খুব মজার ছিল, ছবিটি ছবিটি অবশ্যই খুব মজার ছিল, ছবিটি অবশ্যই খুব মজার ছিল, খুব মজার ছিল। গত রাতে ছবিটি দেখার সময় তারা খুব হাসতেছিল, ছবিটি অবশ্যই খুব মজা ছিল। লেখেন রাস্তাটি গোথা পানিতে তলিয়ে গেছে, গত রাতে অবশ্যই ভারী বৃষ্টি হয়েছে। রানা এবছর বিসিএস ক্যাডার হয়েছে, সে অবশ্যই কঠিন পরিশ্রম করেছে। গত রাতে ছবিটি দেখার সময় তারা খুব হাসতেছিল, ছবিটি অবশ্যই খুব মজা ছিল, ছবিটি অবশ্যই খুব মজার ছিল। লেখেন
বলেন আবু সালে সাব্বির বলেন। রাস্তাটি গোসাবাড়িতে তলিয়ে গেছে, যাতায়াত অবশ্যই ভারী বৃষ্টি হয়েছে। প্রথমটা এখান থেকে রাস্তাটি গোসাবাড়িতে দ্য রোড। সাব্বির বলেন দ্য রোড, দ্য রোড হ্যাজ দ্য রোড হ্যাজ গোসাপানি কি লেখছেন? গোসাপানি। আচ্ছা, অফলাইনে যারা আছেন 10 জনের মতো বলেন গোসাপানি ইংরেজি কি? এখন যে চিন্তা করেন, এই যে একটা অনুবাদ, এই যে গোসাপানি, এরকম কিন্তু আপনার কিছু কিছু শব্দ অনুবাদ করার সময় থাকবে, যেটা পুরা হলেরই কেউ পারবে না। যেমন 35 বিসিএস স্বর্ণলতা ফলিয়া বীরাঙ্গনা, বীরাঙ্গনা নিয়ে কেউ ইংরেজি পারে না, বীরাঙ্গনা লিখলে হবে প্রপার নাউন। তারপর হিরোইন বিভিন্ন ভাবে লিখছে। কারণ গোসাপানি শব্দটা আপনি পারতেছেন না ধরেন, এবং এটার জন্য পুরা সেন্টেন্সটা লিখতে যতটুকু সময় লাগবে তার থেকে বেশি সময় কিন্তু এটা চিন্তা করতে লাগবে, তারপর আপনি পারবেন না, তাই না? আপনি কি করবেন এই ক্ষেত্রে? আপনার এই ক্ষেত্রে করণীয়টা কি? আপনি পানিতে তলিয়ে গেছে, গোসাপানি বাদ, রাস্তাটি পানিতে তলিয়ে গেছে, তাহলে কি হচ্ছে যে ওইটা শব্দের জন্য কিন্তু সামান্য মার্কস কম পাবেন, কিন্তু ওইটার জন্য যদি সেন্টেন্সটা না লেখেন বা ভুল শব্দ লেখেন তাহলে কিন্তু মার্কস কমে যাবে। বরং ওই শব্দটা আপনি চেষ্টা করেন কাছাকাছি শব্দ। এখন গোসা পানি জানেন না কিন্তু হাঁটু পানি জানেন। হাঁটু মানে কি? হাঁটু নি ডিপ ওয়াটার জানেন। আবার গলা পানি দিয়ে না, গোসা পানি আর গলা পানি কিন্তু এক জিনিস না, হ্যাঁ। এখন বলেন, চিন্তা করলেন যে গোসা পানি জানেন না কিন্তু গলা পানি জানেন, গলা পানিতে দিয়ে দিই, সেটা কিন্তু করা যাবে না। বি কেয়ারফুল। গোসা পানি আর গলা পানি, গোসা মানে কি? অ্যাঙ্কেল, তাই না? গোড়ালি যেটা, অ্যাঙ্কেল ডিপ ওয়াটার মানে গোসা পায়ে আলতা মানে কি বাংলা ফ্রেজের? গোসা পায়ে আলতা মানে কি? প্রবাদ বাক্য আছে না বাংলা, ইডিয়মস। গোসা পায়ে আলতা মানে বেমানান সাজ্জা, না? গোসা পায়ে কেউ আলতা দেন, আলতা কোথায় দেয়? কোথায় আলতা কোথায়? পায়ের নখে, তাই না? আলতা দেয় নখে। আর আপনি গোসা পায়ে আলতা এই এই জায়গাটা লাগালেন, আলতার কাজ হলো না, বেমানান সাজ্জা বলে যেটাকে। তার মানে হলো অ্যাঙ্কেল ডিপ ওয়াটার, গোসা পানির না পারলে পানিতে তলিয়ে গেছে এটা আমরা লিখবো, অ্যাঙ্কেলটা বাদ। তাহলে কাছাকাছি যদি পারি যে হ্যাঁ, তাহলে হাঁটু পানি গোসা পানি কাছাকাছি, তাহলে নি ডিপ ওয়াটার লিখবো, না পারলে পানিতে তলিয়ে গেছে এটা লিখবো। এক। আর এখানে তলিয়ে যাওয়া মানে গো আন্ডার ওয়াটার, গো আন্ডার ওয়াটার পানিতে তলিয়ে যাওয়া। তাহলে দ্য রোড হ্যাজ গন আন্ডার অ্যাঙ্কেল ডিপ ওয়াটার, দ্য রোড হ্যাজ গন আন্ডার অ্যাঙ্কেল ডিপ ওয়াটার। এখানে রাস্তারই গত বাড়ি, ইট মাস্ট হ্যাভ রেইনড, ইট মাস্ট হ্যাভ rained heavily last night. It must have rained heavily last night. It must have rained heavily last night. হ্যাঁ, কি বলেন? ক্যাটস এন্ড ডগস। ইট মাস্ট হ্যাভ রেইনড ক্যাটস এন্ড ডগস লাস্ট নাইট দেওয়া যাবে। হ্যাঁ, গত রাতে না, এটা লাস্ট নাইটই বলবেন, এখানে তো ন্যারেশনের নিয়ম না, লাস্ট নাইটই বলেন। রানা এবছর বিশেষ কাটার হয়েছে, সে অবশ্যই কঠোর পরিশ্রম করেছে। সাব্বির কি লেখছেন? হ্যাঁ স্যার হ্যাঁ, মোরসালিন বাবলা বলো। মানে আগের সেন্টেন্সটা স্যার আমি পেসিভ করে ফেলাইছিলাম, মানে আহ, প্রাকৃতিক ঘটনা তো পেসিভ করা যায় না, না, সেজন্যই হ্যাঁ ভুল হ্যাঁ, হয়ে এটা গেল। প্যাসিভ, হ্যাজ বিন গন বলা যাবে না, প্যাসিভ হবে না এটা। রানা হ্যাজ বিকাম বা বিন এ বিসিএস ক্যাডার, হি মাস্ট হ্যাভ ওয়ার্ক হার্ড। রানা হ্যাজ বিন এ বিসিএস ক্যাডার, রানা হ্যাজ বিন বিসিএস ক্যাডার দিস ইয়ার। হ্যাঁ, হ্যাজ বিকামও দিতে পারেন, দিস ইয়ার হি মাস্ট হ্যাভ বিন BCS cadre. He must have worked hard. He must have worked hard. He must have worked hard. Then ছবিটি দেখার গত রাতে ছবিটি দেখার সময় তারা খুব হাসতেছিল, ছবিটি অবশ্যই খুব মজা ছিল। আচ্ছা, অনলাইন থেকে টাঙ্গির, আপনার নামটা কি বলেন তো? এখানে তো লেখা যাবে আসে TANGIR, টঙ্গির না টাঙ্গির বলেন?
আপনার নামটা বলেন তো, এখানে লেখা দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম, আপনার নামটা বলেন আগে। স্যার তানভীর হবে স্যার এখানে। মানে তানভীর? তানভীর স্যার। ও তানজির, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে তানজির, ও ইয়াস, ঠিক আছে। তানজির, আচ্ছা বলেন তানজির, বলেন কি লিখছেন। গত রাতে ছবিটি দেখার সময় তারা খুব হাসতেছিল, ছবিটি অবশ্যই খুব মজা ছিল। বলেন তানজির। স্যার লিখতে পারি না স্যার। আচ্ছা ওকে, তানজির লিখতে পারেন নাই। নওশি কি লিখেছেন? They all laughed. হ্যাঁ, দে আর লাফিং বলে যায় না, দে আর লাফিং এ লট। দে They're laughing a lot. ওয়ার লাফিং, দে ওয়ার লাফিং আ লট। তারপর They're while laughing a watching the lot movie, while watching the movie last night. while watching the movie last night, তারপর the movie, The movie must have the movie must have have been very funny, the movie been very funny. must have been very funny, the movie must have been very funny, must have been very funny। এখানে বিনটাও কিভাবে হলো, যদি বলি ছবিটি মজার, the movie is funny, তাই না? ইজ এর পাস্ট ফর্ম জি কি? স্যার, ওয়াজ। পাস্ট প্রেজেন্ট ফর্ম বিন। এটা বিন। আসছে হলো দেখেন ইজ থেকে ওয়াজ, তারপর বিন। দ্য মুভি মাস্ট হ্যাভ বিন ফানি। তাহলে দে ওয়ার লাফিং এ লট হোয়াইল ওয়াচিং দ্য মুভি লাস্ট নাইট, দ্য মুভি মাস্ট হ্যাভ বিন ভেরি ফানি, দ্য মুভি মাস্ট হ্যাভ বিন ভেরি ফানি। এখন আমাদের কাজ আজকে স্ট্রাকচার আমাদের এই পর্যন্তই থাকবে। মডেলের বাকিটুকু আগামী ক্লাসে দেখবো। ক্লাস হবে রবি মঙ্গল বৃহস্পতি, 3 দিন। রবি মঙ্গল বৃহস্পতি 7টা থেকে 9টা। আমরা 7টা একটা পরীক্ষা দেবো। আজকে যা পড়লেন এর আলোকে আগামী ক্লাসে 20 নাম্বার একটা পরীক্ষা হবে। 15 মিনিট পরীক্ষা প্রতিদিনই। 7টায় কোশ্চেন দিব, 7:15 পর্যন্ত পরীক্ষা। অনলাইনেও 7টায় কোশ্চেন পাবেন, আর ক্লাস লিঙ্ক পাবেন 7:15। ক্লাসের লিঙ্ক দিব 7:15। প্রথমে আমরা 10 মিনিট সলিউশন করব, এরপরে স্ট্রাকচার। আগামী ক্লাস থেকে ট্রান্সলেশন পড়া দিব এবং ভোকাবুলারি পড়া দিব। ভোকাবুলারির জন্য আমরা এই বইটা পড়বো, ইউজেবল ভোকাবুলারি ফর বিসিএস অ্যান্ড ব্যাংক রিটেন। ইউজেবল ভোকাবুলারি ফর বিসিএস অ্যান্ড ব্যাংক রিটেন, এ রিচ কালেকশন অফ 7000 কম্পাউন্ড ওয়ার্ডস। 2-3টা শব্দ মিলে যে শব্দগুলো সেগুলো রিটেনে মনে থাকে। প্রিলিতে যে শব্দগুলো পড়ছেন ওগুলো রিটেনে অ্যাপ্লাই করা ডিফিকাল্ট। অনেক স্যার স্টুডেন্ট বইটা একটু সামনে রাখেন, বইটা হলো একটু এটা। স্ক্রিনশট নেই। হ্যাঁ, এটা হলো ইউজেবল ভোকাবুলারি ফর বিসিএস অ্যান্ড ব্যাংক রিটেন। আর ওই যে হাউ টু লার্ন রিটেন ইংলিশ যেটা বললাম, হাউ টু লার্ন রিটেন ইংলিশ, টা যাদের টার্গেট শুধু বিসিএস তারা 1 সপ্তাহ পরে 9th এডিশনটা নেবেন। আর যাদের বই আগের বই আছে 8th এডিশন তাদের আর লাগবে না। যাদের 8th এডিশন পর্যন্ত আছে তাদের আর নিউ লাগবে না। কিন্তু পুরাতন বই যাদের আছে, ধরেন 5th বা 6th, তাদের নতুন লাগবে। আমারটা অনেক পুরাতন স্যার। কততম? স্যার দেখতেছি। দেখেন, হ্যাঁ, মানে 6 পর্যন্ত হবে না, 7 হলেও কোনো রকম চলে না। মানে 7, 8 হলেও চলবে, 8 হলেও চলবে। কিন্তু 7টাও অনেক আগে, 2-2.5 বছর। স্যার আহ, আমারটা 5th এডিশন, না 5th তো অনেক, 2018। না ওটা তো অনেক, ওগুলা দেওয়া হবে না। হ্যাঁ, 5th এডিশন দেওয়া হবে না। আপনার কি শুধু টার্গেট বিসিএস নওশিন না ব্যাংকও আছে? স্যার শুধু বিসিএস। হ্যাঁ, তাহলে আপনি 9th এডিশন যেটা বের হচ্ছে 4-5 দিন পরে ওইটা নেবেন। হ্যাঁ, 9th আচ্ছা এডিশনটা নেবেন, ওটা শুধু বিসিএস এর জন্য নিয়ে আসে। আচ্ছা, আমরা যে কাজটি করতে চাই সেটি হলো যে 5টি করে ক্লাস, 5টা ক্লাস হওয়ার পর, 5টা ক্লাস ইমরান একটু মিউট থাকেন, ইমরান আহমেদ একটু মিউট থাকেন, আপনার কথা শুনবো একটু পরে। আমাদের 5টা-6টা ক্লাস হওয়ার পরে রিডিং প্যাসেজের ক্লাস চলে আসবে। সপ্তাহে একটা করে ক্লাস রিডিং প্যাসেজের উপর নিব আমরা। হ্যাঁ, আর 2টা ক্লাস থাকবে স্ট্রাকচার ট্রান্সলেশন। তাতে যেটা হবে, এই স্ট্রাকচার ট্রান্সলেশন শেষ হতে হতে আমাদের রিডিং প্যাসেজগুলো কভার হয়ে যাবে। একটা ডে আমরা ফিক্স করে দিব, ওই দিন রিডিং প্যাসেজ থাকবে, ওই দিন অন্য কোনো পড়াশোনা হবে না, ওই দিন ক্লাস টেস্টও হবে না। ফুল আমরা কনসেন্ট্রেশন দিব রিডিং স্কিলটা ডেভেলপমেন্টের জন্য, যে কিভাবে রিডিং স্কিলটা ডেভেলপ করা যাবে। হ্যাঁ, এটা আমরা একটা ক্লাসে রাখবো। 5-6টা ক্লাস যাওয়ার পরে আমাদের স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট অনেকখানি হয়ে যাবে, তখন আমাদের জন্য একটু সুবিধা হবে বুঝতে এবং সেন্টেন্স লিখতে। তাহলে আজকে আমরা এই পর্যন্তই। আচ্ছা, ইমরান বোধহয় কিছু বলতে চাচ্ছিলেন, ইমরান আহমেদ কিছু বলবেন? হ্যাঁ, ইমরান একটু বলেন, আপনার কথা শুনতে পাচ্ছি না, শুধু সাউন্ড হচ্ছে। আপনার বই 6th এডিশন যেটা আছে তাহলে হবে? ইমরান, শুধু সাউন্ড শোনা যায় কিন্তু আপনার কথা শোনা যাচ্ছে না। 6th এডিশন হলে কি হবে? হ্যাঁ, এখন মাইক্রোফোন কাছে নিয়ে বলেন। 6th এডিশন হলে কি হবে? কত এডিশন?
না 6 তো অনেক আগের। আপনার তো বিসিএস নাই না, ব্যাংক দিবেন না? জি ইমরান আহমেদের শুধু ব্যাংকগুলো না? জি জি স্যার। আপনি যেটা করবেন, আপনার তো শেষ চিকিৎসা, এখন প্রাইমারিতে আছেন অনেকদিন ধরে, বেশি পরীক্ষাও নাই। আর কয়টা টাকা একটু খরচ করেন, ওই যে ফোকাস রাইটিং এর যে বইটা আমরা নিয়ে আসি, ফোকাস রাইটিং লেটেস্ট ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইস্যুস, ওটার দাম বেশি না, 80 টাকার একটা বই, ওইটা নেন। আর আপনি একটু কষ্ট করে 8th এডিশন একটা বই পড়েন, বাকিগুলো শীট আকারে দিয়ে দেবনি। ফোকাস রাইটিং পড়েন আর 8th এডিশন একটা বই একটু সংগ্রহ করেন, তাহলেই আপনার শেষ। হ্যাঁ, আর ইনভেস্টমেন্ট করতে হবে না। আর কারো কোনো কোয়েরি আছে অনলাইন থেকে? দেখেন তো। অনুবাদের শীট দেবো আগামী ক্লাসে, আজকে অনুবাদ পড়া দিচ্ছি না। আগামী ক্লাস থেকে অনুবাদের শীট দেবো, এখান থেকে পড়া থাকবে, ভোকাবুলারি পড়া দিব, এবং সেটা স্যার ক্লাস অনুবাদের একটা শীট তো গ্রুপে দিয়ে দিছেন স্যার। গ্রুপে দিয়েছি। অফলাইনে যারা আছে তাদের দেয়নি আর কি। হ্যাঁ, গ্রুপে দিয়ে দিয়েছি, কিন্তু অফলাইনে যারা আছে ওদেরকে আমরা আগামী ক্লাসে দিব, পড়াটা আগামী ক্লাস থেকে দিব আর কি। আপনাদের কারো কোনো কোয়েরি আছে? না, শেষ। তাহলে ইনশাল্লাহ দেখা হবে বৃহস্পতিবার 7টায়।